নমস্কার, আপনারা দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবস্মিতা। শুরু করছি আজ বাংলায়। দেবস্মিতার সঙ্গে রয়েছি আমি শুভ্রজিৎ। যন্তর মন্তরে ছাত্র বিক্ষোভের নাশকতা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে টার্গেট। শাহজাদ ভাট্টির পশ্চিমবঙ্গের জঙ্গি মডিউলের পরিকল্পনায় আর কি ছিল? হামিম অর্পিতাকে হেফাজতে পেয়ে সেটাই জানতে চাইছে এসটিএফ। মোটা টাকার প্রলোভন থেকে মগজ ধোলাই করে জঙ্গি নেটওয়ার্ক বাড়ানোর দায়িত্বেও ছিল এই হামিম, দাবি এসটিএফ এর। হামিমকে জালে ফেলতে পারলেও বীরভূমের স্টোন সম্রাট টুলু মণ্ডল সে কোথায়? তার বিপুল সম্পত্তির আরও সম্পত্তির হদিশ আজকে পেয়েছেন তদন্তকারীরা। এদিকে আজ থেকে শুরু হয়ে গেল অনলাইনে সেন্সাসের জন্য সেলফ এনুমারেশন, যা স্টুডিও আলোচনার মধ্যেও আমরা নিয়ে আসবো, অতিথিদের কাছেও আসবো। কিন্তু তার আগে শুরুতেই আপনাদের দেখাতে চাইবো যে দিল্লির যন্তর মন্তর, যে যন্তর মন্তরেই কয়েকদিন আগে পর্যন্ত জেনজির বিক্ষোভ চলছিল, সেই বিক্ষোভ চলাকালীন নাশকতা ঘটানোর পর্যন্ত ছক ছিল জঙ্গিদের, এবং তার জন্য হামিমকে গতকাল বর্ধমান থেকে গ্রেফতার করেছে বেঙ্গল পুলিশের এসটিএফ, সেই হামিমকে পুলিশের উর্দি জোগাড় করার দায়িত্ব দিয়েছিল পাকিস্তানে বসে থাকা হ্যান্ডলাররা। দেখুন, দিল্লিতে যে আমাদের যে যন্তর মন্তরে যে রিসেন্টলি স্টুডেন্ট প্রোটেস্ট হলো, সেখানে দেওয়ার আস্কিং হিম একটা কোনো নাশকতার একটা প্ল্যানিং ছিল, কোনো একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার প্ল্যানিং ছিল। নিটের প্রশ্নভাস কাণ্ডের প্রতিবাদে কয়েকদিন আগেই ছাত্র যুবদের বিক্ষোভে এমনই উত্তাল চেহারা নিয়েছিল দিল্লির যন্তর মন্তর। হাজির হয়েছিলেন হাজারে হাজারে আন্দোলনকারী। চলেছে প্রতিবাদ বিক্ষোভ, আর সেখানেই পুলিশের পোশাকে আত্মঘাতী বিস্ফোরণের ছক কষেছিল জঙ্গিরা। রাজ্য পুলিশের এসটিএফ এর দাবি, ধৃত হামিম মণ্ডলকে জেরায় এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। হামিম মণ্ডলকে টাস্ক দেওয়া হয়েছিল কি দিল্লিতে যে আমাদের যে যন্তর মন্তরে যে রিসেন্টলি স্টুডেন্ট প্রোটেস্ট হলো, সেখানে দেওয়ার আস্কিং হিম কি ও পুলিশ ইউনিফর্ম কোনো মতো অ্যারেঞ্জ করে ওখানে গিয়ে একটা কোনো নাশকতার একটা প্ল্যানিং ছিল, কোনো একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার প্ল্যানিং ছিল। বৃহস্পতিবার সকালে বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে জঙ্গি হামিম মণ্ডলকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। তারপর তাকে জেরা করে একের পর এক চমকে দেওয়ার মতো তথ্য উঠে আসছে। 2-3 মাস আগে রানা নামে এক পাকিস্তানের নাগরিকের সঙ্গে ইনস্টাগ্রামে পরিচয় হয় হামিম মণ্ডলের। এই রানার মাধ্যমেই ধীরে ধীরে কুখ্যাত গ্যাংস্টার ও জঙ্গি শাহজাদ ভাট্টির গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে পড়ে সে। পরিচয় হয় হামিদ নামে এক পাকিস্তানি হ্যান্ডলারের সঙ্গেও। এই প্রেক্ষাপটে 10-12 দিন আগে যখন যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভ চলছে, তখন পাকিস্তানি হ্যান্ডলার হামিদি হামিম মণ্ডলকে নির্দেশ দেয় পুলিশের কিছু পোশাক জোগাড় করতে। তারপর সেই ইউনিফর্ম দিল্লির একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছিল হামিমকে। সূত্রের খবর, পুলিশের সেই ইউনিফর্ম পরিয়ে আত্মঘাতী বিস্ফোরণের ছক ছিল জঙ্গিদের। কিন্তু আর্থিক লেনদেনের গোপনীয়তা রক্ষা সংক্রান্ত সমস্যার কারণে সেই পরিকল্পনা আর কার্যকর করা যায়নি। তারা রিক্রুটমেন্ট ছাড়া এই কাজটা করে না, এবং আমি বরাবর একটা কথা বলেছি যে আমাদের দেশে প্রচুর স্লিপিং এজেন্টস আছে যারা দরকারের সময় জেগে ওঠে, এবং তাদেরকেই এরা কাজে লাগায়, এবং তারা একটা মাসোহারাও পেয়ে থাকে। ইউ শুড গো ফর ভেরি সিলেক্টিভ রিক্রুটমেন্ট অফ পিপল হু আন্ডারস্ট্যান্ড দিস মোডাস অপারেন্ডাই। ওদের কাজ হবে যদি ও একটা বড় টার্গেট পায়, এবং সেই টার্গেটটাই ওরা খোঁজে, যাতে ওদের যে কাজের জন্য ওরা নেমেছে তার জন্য ওরা যেন বিরাটভাবে চারিদিকে একটা প্রোপাগান্ডার সৃষ্টি করতে পারে, একটা অ্যাটেনশন পেতে পারে। শেষ কয়েক মাসে দিল্লি সহ একাধিক রাজ্যে শাহজাদ ভাট্টি গ্যাংয়ের জঙ্গি মডিউল সামনে এসেছে। জুলাই মাসেই দিল্লি পুলিশের স্পেশাল সেল শাহজাদ ভাট্টি গ্রুপের 6 জনকে গ্রেপ্তার করে। সূত্রের খবর, গুরুত্বপূর্ণ রেল স্টেশন ও জনবহুল এলাকায় পেট্রোল বোমা দিয়ে হামলা চালানোর ছক কষেছিল ধৃত জঙ্গিরা। এ রাজ্য থেকে ধৃত জঙ্গি হামিম মণ্ডলকে জেরা করে উঠে এসেছে পেট্রোল বোমার প্রসঙ্গ। জানা গেছে, যন্তর মন্তরে সিজেপির প্রতিবাদ বিক্ষোভ চলাকালীন পেট্রোল বোমা ছুটতে পারবে এমন কাউকে সে চেনে কিনা, তাও হামিম মণ্ডলের কাছে জানতে চেয়েছিল পাক হ্যান্ডলার হামিদ। এর পেছনে রাজনৈতিক শক্তি আছে। কোন রাজনৈতিক শক্তি, কোন রাজনৈতিক নেতা এর পেছনে কাজ করছে তা ইতিমধ্যেই জোরদার তদন্ত চলছে। কয়েকদিনের মধ্যেই আমরা আশা করছি সেই রাজনৈতিক গোষ্ঠীর নাম সামনে চলে আসবে। অতএব কাউকে ছাড়া হবে না। পাকিস্তানে বসে দিল্লির যন্তর মন্তরে আত্মঘাতী বিস্ফোরণের ছক, আর সেখানেই ব্যবহার করার চেষ্টা হয়েছিল পশ্চিমবঙ্গের বাসিন্দা এই হামিম মণ্ডলকে। এখন ধৃত এই হামিম মণ্ডলকে জেরা করে আরও তথ্য পেতে চাইছে এসটিএফ। ময়ূক ঠাকুর চক্রবর্তী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।
শুরুতেই আলোচনায় যাব এবং শুরুতেই প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে যাব। ব্রিগেডিয়ার দাস, যে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে একেবারে দেশ জুড়ে তোলপাড় পড়ে গেছিল, সেই ছাত্র আন্দোলনকে কোথাও গিয়ে একটা হাতিয়ার করার চেষ্টা হয়েছিল, মানে পুলিশের উর্দি পরিয়ে সেখানে নাশকতার ছক কষেছিল জঙ্গিরা, যার ব্লুপ্রিন্টটা পুরোটা পাকিস্তানে তৈরি হয়েছিল, আর সেখানে পশ্চিমবঙ্গের মাটিকে ব্যবহার করা হবে এরকম একটা প্ল্যান ছিল, কারণ এই হামিমকেই পুলিশের উর্দি জোগাড় করার দায়িত্ব দেওয়া হয়েছিল। মানে এসটিএফ যদি এই হামিম বা অর্পিতা এদেরকে যদি গ্রেপ্তার না করতো তাহলে তো এটা সামনেই আসতো না। হ্যাঁ, দেখুন, এই যে নেটওয়ার্কটা চলছে, এটা গত 6-7 মাসে আমাদের ভারতবর্ষের 10টা থেকে 12টা রাজ্যে এর আভাস পাওয়া গেছে এবং এর ক্ষমতাও দেখা গেছে। পাঞ্জাব বলুন, দিল্লি বলুন, উত্তরপ্রদেশ বলুন, মহারাষ্ট্র বলুন, রাজস্থান বলুন, ঝাড়খণ্ড বলুন, এবং এখন ওয়েস্ট বেঙ্গলে এই প্রথম কেস। শাহজাদ ভাট্টি নেটওয়ার্ক এটাকে বলে। ইনি পাকিস্তানের একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ছিলেন। এখন শোনা যাচ্ছে উনি আরব আমির শাহিতে আছেন, দুবাইয়ের কাছাকাছি কোথাও আছেন, এবং অন্য একটা কমার্শিয়াল হোয়াইট ব্যবসা করছেন, দুধের ব্যবসা বা কিছু। এনার ট্যাকটিক্সটা হচ্ছে, ইনি ভারতবর্ষের ইউথ, তরুণীদের ধরছেন, অপ্রাপ্ত বয়স্ক ছোকরা, অপ্রাপ্ত বয়স্ক মানুষদের ধরছেন এবং সোশ্যাল মিডিয়াতে স্ক্যান করে যাদের একটু চটজলদি বড়লোক হওয়ার ইচ্ছা আছে বা চটজলদি বিখ্যাত হওয়ার ইচ্ছা আছে, যাদের লোভ আছে, উচ্চাসা আছে, এরকম মানুষদের ধরে তাদের দিয়ে কাজ চালাচ্ছেন। এবং প্রতিটি কাজের জন্য ওয়ান ওয়ার্ক ওয়ান পেমেন্ট, প্রতিটি কাজের জন্য উনি তৎক্ষণাৎ পেমেন্ট করছেন। সমস্তটা হচ্ছে ডিজিটাল, রিক্রুটমেন্ট ডিজিটালি হচ্ছে, পেমেন্ট ডিজিটাল হচ্ছে, ট্রেনিং ডিজিটালি হচ্ছে। এবং আমরা এখন আমাদের দেশে একটা নতুন আভাস দেখতে পাচ্ছি, একটা নতুন টেররিজম। যেমন আমরা যখন শুরুতে ছিলাম চাকরি, তখন আমরা দেখতাম যে সোজাসুজি হামলা টেররিস্টদের, তারপরে আমরা দেখি এবং শত্রু পক্ষের এবং বাহিনীর হামলা, সেনাবাহিনী। তারপরে আমরা প্রক্সি ওয়ার দেখি, যেটা জেনারেল জিয়াউর রহমান শুরু করেন লেট 80s বা আর্লি 90s। তারপরে আমরা এখন একটা নতুন ছায়াযুদ্ধ দেখছি, ডিজিটাল ছায়াযুদ্ধ, যেই ছায়াযুদ্ধতে আমাদের দেশের বহু লোক নিশির ডাকের মতো ধমনীতে একটা উত্তেজনা স্রোতের জন্য ঝুঁকি নিতে বেপরোয়া হয়ে ঝুঁকি নিচ্ছে, সাপ লুডু খেলছে তারা নিজের জীবনের সাথে। এবং সেইখানে দেখা যাচ্ছে যে কোনো বিশেষ ধর্মের না, নানান ধর্মের লোক তাদের জড়ো হচ্ছে, নানান বয়সের লোক জড়ো হচ্ছে, নানান লিঙ্গের লোক জড়ো হচ্ছে, একটাই উদ্দেশ্য। এবং সেখানে যে কেসগুলো হয়েছে, দিল্লিতে একজনকে বলা হয়েছে একটি দেওয়াল লিখন লিখতে, গ্রাফিটি করতে, সে করেছে, সঙ্গে সঙ্গে টাকা পেয়েছে। ঝাড়খণ্ডে একজনকে বলা হয়েছে একটি আরএসএস এর অফিস জ্বালাতে, সে জ্বালিয়েছে, টাকা পেয়েছে। পাঞ্জাবে 2জন এএসআই কে, একজনকে ফেব্রুয়ারিতে, একজনকে মে মাসে মারা হয়েছে এবং সে টাকা পেয়েছে। পশ্চিমবঙ্গে আপনারা দেখছেন একটি কিডন্যাপিং চক্র এবং তারপরে আরো ভয়াবহ চক্র, যেখানে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর জীবনকে নিয়েও একটা আশঙ্কা জায়গা সৃষ্টি হয়েছে। এবং এই পুরোটার পেছনে আছে এই নেটওয়ার্ক, আইএসআই এর দ্বারা পরিচালিত নেটওয়ার্ক এবং তার ডিজিটাল ফুটপ্রিন্ট। আমরা কোনোদিন, আজকে তো সবে অপর্ণা আর এই ছেলেটি ধরা পড়েছে, এর পরে ধরা পড়বে আরো বহু লোক, কিন্তু আমরা কোনোদিন মাথার কাছে পৌঁছাতে পারবো না, কারণ সেই মাথা নেই। এটা ডিজিটাল ফুটপ্রিন্ট, এটার বাইরে যাওয়া যাবে না। এবং এইখানে আমাদের যে শাসন ব্যবস্থা, তাদেরও একটা কল নেবার দরকার আছে। ঝট করে ভিড় একসাথে করে দেওয়া, ঝট করে কোনো ঘটনা ঘটিয়ে দেওয়া, কোনো ভিড় জায়গায় কোনো ছোটখাটো ব্লাস্ট করা, পেট্রোল বোমা দিয়ে আগুন লাগিয়ে, খুব বড় যে অস্ত্র শস্ত্র পাচার করে সেরকম ভাবে এরা করছে না। এরা নতুন পন্থা নিয়েছে, নতুন ভাবে লুকাচ্ছে, মেঘের আড়াল থেকে লড়াই করছে। এবং আমাদের সিস্টেম, আমাদের শাসন ব্যবস্থাকে এর সাথে পাল্লা দিয়ে চলতে হবে, না হলে কিন্তু আমাদের দেশ মহামূল্য দেবে। অলরেডি আমরা দেখছি তার কিছু নিদারণ, এবং কিছু প্রতিবেশী দেশেও আমরা তার কিছু উদাহরণ দেখেছি। না মানে নিঃসন্দেহে এই পরিকল্পনা, নাশকতার পরিকল্পনা যদি সফল হতো, তার যে ইম্প্যাক্ট কি হতো, মানে ভাবলেই সেটা শিউরে উঠতে হয়। বেঙ্গল এসটিএফ এর নিঃসন্দেহে এই একটা বড় ক্র্যাকডাউনের ফলে সেইটাকে অন্তত এড়ানো গিয়েছে, এটা সাফল্য, সে নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু আমি স্বপনদার কাছে যেটা বিষয় নিয়ে আসতে চাইবো, দর্শকদের মনে থাকবে ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীর পদ থেকে যেদিন ইস্তফা দিলেন, একটা খোলা চিঠি লিখেছিলেন, যেটা তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আপলোড করেছিলেন। সেখানে তিনি লিখছেন, একটা জায়গায় তিনি লিখছেন যে রাষ্ট্রবিরোধী শক্তি বা দেশবিরোধী শক্তিরা যাতে এখান থেকে ফায়দা তুলতে না পারে, সেই কারণে তিনি ইস্তফা দিয়েছেন। কিন্তু আজকে এসটিএফ এর এই সাফল্যের পর এইটা তো দেখা যাচ্ছে স্বপনদা, যে যারা আন্দোলন করেছিলেন তাদের মধ্যে দেশবিরোধী শক্তি নয়, দেশবিরোধী শক্তি সেই আন্দোলনে নাশকতা ঘটানোর পরিকল্পনা করছিল এবং দেশের রাজধানীতে নাশকতা ঘটাতে সমর্থ হলে তার একটা বিরাট ইম্প্যাক্ট হতো। নিঃসন্দেহে এসটিএফ এর সাফল্যের জন্য সেটা আটকানো গিয়েছে। কিন্তু বলছি, দেশবিরোধী শক্তিরা বাইরে থেকে ছিল, ছাত্র আন্দোলনের মধ্যে নয়।
দেশবিরোধী শক্তি আন্দোলনের মধ্যে ছিল কি বাইরে ছিল এ নিয়ে তো বিশ্লেষণ করতে গেলে তো অনেকটা বিশ্লেষণ করতে হবে। এক তো প্রথম কথা বলতে হবে যে যাদের বিরুদ্ধে ওখানে মামলা করা হয়েছে বা যাদের বিরুদ্ধে অভিযোগ এসছে তাদেরকে দেখা যায় যে ওই ছাত্র আন্দোলনে এমন বহু লোক ছিল যারা ছাত্রই নয়, বেশিরভাগ লোকই ছাত্রই নয়, এবং তাদের বহুজনকে ওখানে ঢোকানো হয়েছিল, তারা ওখানে ঢুকেছিল বিভিন্ন ধরনের গণ্ডগোল করার জন্য। যে যারা আন্দোলন করছিল তারাও অ্যাডমিট করছে আজকে যে এমন বহু শক্তি ঢুকে পড়েছিল এই আন্দোলনের মধ্যে যারা বিশৃঙ্খলা তৈরি করতে পারত। আমি সে বিষয়ে বিস্তারিতভাবে যখন আলোচনা হবে আমরা নিশ্চয়ই করব, কিন্তু আমি আজকে একটু সময় চাইছি তোমার কাছ থেকে। প্রথম এই যে ঘটনাগুলো এটা তো আজকের দিনে নয়, এই ঘটনার সূত্রপাত থেকে আমরা যদি করি তো আমাদেরকে অনেক বিশ্লেষণ, হানি ট্র্যাপের ঘটনা অনেক ঘটেছে বা ভারতবর্ষের বুকেও ঘটেছে, সারা বিশ্বে ঘটেছে। আগে তো আমরা জানতাম যে অস্ত্র ব্যবসায়ীরা হানি ট্র্যাপের মাধ্যমে অস্ত্র বিক্রি করার একটা চক্টক তৈরি করতো, এসব আমরা আগে পড়তাম। কিন্তু এখন যে জিনিসটা আজকের যে ঘটনা আমাদের চোখ খুলে দিচ্ছে যে আমাদের যে ক্রস বর্ডার টেরোরিজম, সেটা পাকিস্তান হোক বা বাংলাদেশ হোক, ঢুকছে তো এখানে, তারা তো ঢুকেছে। আজকের দীর্ঘদিন থেকে জমি জটে এবং জমি না দেওয়ার জন্য বাংলাদেশের বর্ডারে যে ফেন্সিং হওয়ার কথা সে ফেন্সিং হতে পারেনি। আজকের আমরা কেউ এতদিন ধরে গুরুত্ব দিইনি, এখন আমরা যত গুরুত্ব দিচ্ছি বিভিন্ন বিষয়, যখন আমাদের দল চেঁচিয়ে চেঁচিয়ে সর্বত্র বলেছে যে অনুপ্রবেশের মাধ্যমে ভারতবর্ষের ব্যবস্থা, পশ্চিমবাংলা বা আসাম বা এই বিস্তীর্ণ অঞ্চলে পূর্বাঞ্চলের যে পুরো ব্যবস্থাটাকে পাল্টে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। আজকের ওখানে ব্রিগেডিয়ার সাহেব আছেন, উনি কতবার এই চ্যানেলেও এসে বলেছেন যে কিভাবে মডিউলগুলো তৈরি হচ্ছে, তারা দেশবিরোধী একটা শক্তি তারা কিভাবে কাজ করছে, আমরা তো শুনেছি সেগুলো। আমি একটা উদাহরণ দিই এখানে, যে বাংলাদেশে 1950 সেন্সাসে যেখানে 22% হিন্দু ছিল সেটা কমে আজকে 8% এসছে, আর যেটা 20% মুসলিম পশ্চিমবাংলায় ছিল তারা আজকে 27 থেকে 30% পৌঁছে গেছে। এটা কেউ কোনোদিন বিশ্লেষণ করেনি যে বাংলাদেশের 22% মানে পশ্চিমবাংলা 44% হিন্দু, তার মানে বাংলাদেশের 22% থেকে 8% মানে 28%, যে পশ্চিমবাংলার হিন্দুর যে পার্সেন্টেজ তার 28% হিন্দু বা পশ্চিমবাংলায় তারা এসছে, আসামে এসছে কিছু বা ত্রিপুরায় এসছে। তাহলে মুসলিম জনসংখ্যা যেখানে 19-20% থেকে 10%-এর নিচে নেমে যাওয়ার কথা, তারা সেখান থেকে 30%-এ পৌঁছে গেল। আমরা কোনোদিন বিশ্লেষণ করেছি যে এই যে ডেমোগ্রাফি চেঞ্জের ব্যবস্থা, তাদের তো মূল উদ্দেশ্য হচ্ছে সারা বিষয়টাকে ঘেঁটে দেওয়া। আজকে বাচ্চা ছেলেদেরকে, আমি যে ছেলেটা হামিম মণ্ডল 24 বছর বয়স, বর্ধমানের ইন্টেরিয়ার মন্তেশ্বরে তাদের অরিজিনাল বাড়ি, সে থাকতো বাঁকড়াতে, এখানে প্রিন্টিংয়ের ব্যবসা করতো। আবার সেই ছেলেটা 3 বেডরুমের ফ্ল্যাট নিয়ে বর্ধমান শহরের সবচেয়ে অভিজাত এলাকায় সে সেখানে থাকতো। এই যে সিস্টেমটা, টাকার সোর্স তাদেরকে দেওয়া হচ্ছে, যেখানকার মুখ্যমন্ত্রী থেকে প্রত্যেকের সবচেয়ে বড় কথাটা যেটা হচ্ছে, গত 3-4 বছরের মধ্যে যদি তুমি লক্ষ্য করো, ডিআরডিও, ইন্ডিয়ান নেভি, বিভিন্ন সংস্থা, সরকারি সংস্থার বিভিন্ন অফিসারকে হানি ট্র্যাপের মাধ্যমে বিভিন্ন ধরনের এখানকার তথ্যগুলোকে পাচার করা হয়েছে। তো আজকের এখানেও বিভিন্ন ধরনের ব্যবসায়ীকে, বিভিন্ন ধরনের রাজনৈতিক ব্যক্তিকে, বিভিন্ন ধরনের নেতা বা মন্ত্রীকে একই কায়দাতে ফাঁসিয়ে এখানকার বিভিন্ন তথ্য, তাদের চালচলন, কে কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, একটা বড় ধরনের দুর্ঘটনা তৈরি করার যে ব্যবস্থাটা তৈরি করলো, আমরা একবারও ভাববো না? এ তো সবার একটা, আমাদের দেশের সুরক্ষার দায়িত্বটা শুধুমাত্র সরকারের নয়, আমাদেরও, যারা বিরোধী দলে আছে তাদেরও। আজকাল আমরা এগুলো করিনি শুধুমাত্র ভোট ব্যাংক তৈরি করার জন্য। আর কিভাবে হয়েছে আমি তোমার কাছ থেকে শুধু সময় নিচ্ছি। 1985 সালের বিধানসভার নির্বাচনে, লোকসভার নির্বাচনে এখানে কংগ্রেসের ভালো সাফল্যের পর জ্যোতি বসু স্বয়ং বাংলাদেশ থেকে যাতে ব্যাপক হারে মুসলিম অনুপ্রবেশ ঘটে পশ্চিমবাংলার বুকে, তার ব্যবস্থা করেছিলেন। আর এই তথ্যটা আমরা কেউ তুলে ধরিনি। সেই সময়ের পশ্চিমবাংলার যিনি রাজ্যপাল ছিলেন, টিভি রাজেশ্বর, তিনি রাজীব গান্ধীর কাছে একটা রিপোর্ট পাঠিয়েছিলেন যে পশ্চিমবাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করার জন্য পশ্চিমবাংলার বামফ্রন্ট সরকারের জ্যোতি বসু সরকার চেষ্টা করছে, একথাটা বলেছিলেন। এটা তো গেল, ধরে নিন উনি কংগ্রেসের একজন পরিচিত মুখ ছিলেন, কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল টিভি রাজেশ্বর গভর্নর হিসেবে। আমি ওর কথা ছেড়ে দিই, ডক্টর অমলেন্দু দে, তিনি তার একটা প্রবন্ধ লিখেছিলেন, সেটা সিপিএমের যে সরকারি কর্মচারী সংগঠন
তাদের শারদীয়া পত্রিকায় বেরিয়েছিল এবং 15 দিনের মধ্যে পুরো শারদীয়া সংখ্যাটা বাজার থেকে উঠিয়ে নেওয়া হয়েছিল। আমি যেটা বলছি এটা তথ্য। তারপর উনি প্রসঙ্গ অনুপ্রবেশ নামক একটা বই লিখেছিলেন, সেই বইতে 1994-95 সালে বইটা লিখেছিলেন। একদম এই অনুপ্রবেশ মুক্ত করতে, হ্যাঁ, এক সেকেন্ড আমি শেষ করিনি। সেই বইটাতে তিনি পড়তে কি করে এই বামফ্রন্ট সরকার, জ্যোতি বসুর সরকার কিভাবে বাংলাদেশের মুসলিমদেরকে এখানে এনে বসাচ্ছেন, ভোটার লিস্টে নাম তুলছেন, তাদের নাগরিকত্ব দিচ্ছেন। এটা বর্ডার এলাকায় গেলে আপনারা একদম এই জায়গা থেকে বারবার অভিযোগটা সামনে আসে যে পূর্বতন সরকার অর্থাৎ যে প্রাক্তন তৃণমূল সরকার এই অনুপ্রবেশকারী মুক্ত করার জন্য গড়িমসি করত, সেখানে সন্ত্রাস বিরোধী যে কার্যকলাপ সেটা আটকানোর জন্য তাদের গড়িমসি ছিল বলে একটা ফায়দা তোলার চেষ্টা হয়েছে বারংবার এই পশ্চিমবঙ্গে, এই রাজ্যে, যেখান থেকে মানে অনির্বাণের কাছে আমি এই জায়গায় আসতে চাইব। অনির্বাণ, মানে কোনো ঘটনা ঘটলে সরকার সেটাকে কতটা গুরুত্ব দিয়ে দেখছে সেটা বোঝা যায় সরকার কিভাবে সেটাকে অ্যাড্রেস করছে। কারণ খাগড়াগড়ের যখন বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, মুখ্যমন্ত্রী তড়িঘড়ি বিবৃতি দিয়ে কি বলেছিলেন যে সিলিন্ডার ব্লাস্ট হয়েছিল, তারপর তো নাশকতার কি প্ল্যান ছিল সেটা সামনে এসেছে। এক্ষেত্রেও কোথাও গিয়ে এই যে সরকারের গড়িমসি, মানে প্রাক্তন সরকারের গড়িমসি, তার জন্য তো এই হামিমদের উদাহরণ আরো বেশি করে সামনে আসছে। আচ্ছা, বিজেপির প্রতিনিধিকে আনইন্টারাপ্টেড 12 মিনিট দিয়েছেন, আশা করবো আমাকে 11 মিনিট অন্তত দেবেন। অনেকগুলি পয়েন্ট বলার আছে। দিল্লির যুবশক্তির কাছে 82 শিক্ষার থাপ্পড় খেয়েও যে বিজেপির কোনো লাজলজ্জা হয়নি সেটা এখন আমরা বোঝা যাচ্ছে, আমরা বুঝতে পারছি, কারণ তারা এখনও তাদেরকে মেলাইন করবার সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন, দেশবিরোধী ইত্যাদি বলে যাচ্ছেন। যদি সেটা হয়ে থাকে তাহলে কেন তাদের সঙ্গে মিটিংয়ে বসলেন ইত্যাদি, এসব প্রশ্ন তো রয়েছে। দ্বিতীয় কথা, অনুপ্রবেশ নিয়ে যে কথা বিজেপির প্রতিনিধি বললেন যে হ্যাঁ, যেখানেই যাই হয়ে থাকুক না কেন, সে কাশ্মীর হোক, দিল্লি হোক, যেখানেই যাই হোক, সবাই ঢুকেছে বাংলার বর্ডার দিয়েই নাকি। আচ্ছা, এই তথ্যটা আপনারা কোথা থেকে পেলেন যে সবাই বাংলার বর্ডার দিয়ে ঢুকেছিল? পেহেলগামে যারা অ্যাটাক করেছিল তারাও বাংলার বর্ডার দিয়ে ঢুকেছিল, পুলওয়ামায় যারা করলো তারাও বাংলার বর্ডার দিয়ে ঢুকেছিল, দিল্লিতে যে হানা হলো মাত্র 1 বছর আগে তারাও বাংলার বর্ডার দিয়ে ঢুকেছিল। এই তথ্যগুলি আপনারা ঠিক পান কোথা থেকে, যেগুলি আপনারা টিভি স্টুডিওতে বসে এত অনাবিলভাবে বলে যান? এই তথ্যটা যে বাংলার বর্ডার থেকেই সব কটা ঢুকেছিল, এইটা সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কেন বলতে পারেন না বলুন তো? আর আরেকটা কথা বলি, নেপাল তো ওপেন বর্ডার, সেখানে তো কোনো চেকপোস্ট সেই অর্থে নাই, কোনো ব্যারিয়ার ট্যারিয়ার নাই, কিছুই নাই। জঙ্গিরা কি এতই গাধা যে তারা যেখানে কিছু না হোক বিএসএফ আছে সেখান থেকে গুতগুতি করে ঢুকতে চাইবে, আর ওপেন বর্ডার যেখানে আছে সেখান থেকে তারা কেউ ঢুকবে না? এটা কি যুক্তিতে দাঁড়ায়? আর যারা কাশ্মীরে যারা অ্যাটাক করতেছে সেটা তো ইতিমধ্যে আমরা আপনাদের তরফ থেকেই, মানে সরকারের তরফ থেকে জানতেই পেরেছি, তারা কাশ্মীর এবং ভারতের মধ্যে, পাকিস্তান এবং ভারতের মধ্যেকার যে বর্ডার সেখান দিয়ে তারা ঢুকেছিল এবং চলেও গেছে। আটকানো ফাটকানো তো সব কোনো বালাই নাই। তো এই যে কথায় কথায় শুধুমাত্র বিরোধী শাসিত রাজ্যের দিকে ইঙ্গিত করা, একটু আগে ব্রিগেডিয়ার দাস বললেন, আমি তাকে ধন্যবাদ দেব, তিনি বললেন 10-12টি রাজ্য জুড়ে এই ধরনের মডিউল অ্যাক্টিভেট হয়েছে, তার মধ্যে একাধিক রাজ্য রয়েছে বিজেপি শাসিত। যদিও এখানে কে বিজেপি শাসিত কে বিজেপি শাসিত নয় এই নিয়ে ডিস্টিংশন করবার কোনো মানেই দাঁড়ায় না, এর কোনো করা উচিতও নয়। কিন্তু যেহেতু বিজেপির এক এবং একমাত্র কাজ, নিজেরা তো শাসন ব্যবস্থা কীভাবে চালাতে ওসব জানে টানে না, এক এবং একমাত্র কাজ হয় বিরোধী দলগুলোর ঘাড়ে দোষ চাপাও আর নাহলে হিন্দু মুসলমান করো। এই যে বললেন যে বাংলাদেশের পপুলেশনের পার্সেন্টেজ অফ হিন্দু তারা ডাউন হয়েছে এবং পশ্চিমবাংলায় বেড়েছে, এটা নিয়ে আমরা কেন চিন্তা করব না, কেন ভাববো না? স্বপনদা, বাকি বিজেপির লোকজন, আপনাকে আমি বলাই না, আপনি অত্যন্ত শিক্ষিত মানুষ, এটা নিয়ে একাধিক রীতিমতো গবেষণামূলক কাজ আছে। একটু হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে বেরিয়ে যদি একটু মানে চোখটা খুলে একটু দেখার চেষ্টা করতেন, একদম ক্লিয়ারলি দেখতে পেতেন যে এটা কেন, কি কারণে, কিভাবে হয়েছে। এবং এর সঙ্গে আপনারা যে এটা বলেন না, গ্র্যান্ড একটা প্ল্যান আছে, এরা পুরো পশ্চিম বাংলাদেশ করে দিতে চায়, ইসলামিক কান্ট্রি করে, এসবের যে কোনো যোগ নেই, এটা পরিষ্কার বোঝা যেত যদি একটু হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে বেরোতেন। দ্বিতীয় কথা, আমি যদি তর্কের খাতিরও ধরেও নিই যে বাংলাদেশের তরফ থেকে সব এটা নানা রকম প্ল্যান আছে, তা বাংলাদেশ তো হিসাব মতো আমাদের বন্ধু রাষ্ট্র, সরকার টু সরকার কথা হয় না কেন যে ভাই আপনাদের এরকম ভয়ঙ্কর প্ল্যান এসব করবেন না, আমরা আটকে দেবো? এসব কোনোদিন সরকারি স্তরে আমরা শুনেছি? কূটনৈতিক স্তরে শুনেছি? কিচ্ছু শুনিনি। শুধুমাত্র টিভি স্টুডিওতে আর নির্বাচনী প্রচারের মঞ্চে বিজেপি নেতারা গিয়ে এসব আটভাট কথাগুলো বলে আসে। এদের একমাত্র কাজ ওই যেটা বললাম, হয় বিরোধী শাসিত দলগুলিকে, এই রাজ্যগুলিকে, দলগুলিকে দোষারোপ করো, অন্য হিন্দু মুসলমান করো, আপনি কোনো লজিক খুঁজে পাবেন না। এবং তৃতীয়ত, এখানে এসটিএফ ধরেছে, আমি তাদের ধন্যবাদ জানাই। আমার যার সঙ্গে যা খুশি রাজনৈতিক বিরোধ থাকতে পারে, কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, নির্বাচিত মুখ্যমন্ত্রী বা ফর দ্যাট ম্যাটার যে কেউ
সাধারণ মানুষও হতে পারেন। তিনি যদি জঙ্গিদের টার্গেটে থাকেন সেটা কোনো ভালো কথা নয়, তাকে আটকানো হয়েছে, অ্যাপ্রিহেন্ড করা হয়েছে, আমি অত্যন্ত খুশি। একই সঙ্গে ভীষণ খুশি হতাম যদি চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডটাও আটকানো যেত, কারণ তার হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত এখন আমরা জানতে পাচ্ছি তারা নাকি শুভেন্দু অধিকারী নিজের টিমে কাজ করে। বেশ, আমি বলছি নিঃসন্দেহে তার উত্তর স্বপনদা দেবেন, কিন্তু আমি শুরুতে যেটা 12 মিনিটের কথা বললাম আমি বিশ্বাস করি এবং আমি এটা জানি যে এইখানে তৃণমূলের মুখপাত্র অনির্বাণ বন্দ্যোপাধ্যায় অঙ্কে এতটা কাঁচা নয় যে 12 মিনিট যদি স্বপনদা পেয়ে থাকেন তাহলে কোনোভাবে ঘড়ির কাঁটা অনুযায়ী সেটা হয় না। অনির্বাণ যেটা বলেছে নিজের জন্য পর্যাপ্ত সময় যাতে দেওয়া হয়, আমি বিশ্বাস করি যে পর্যাপ্ত বলার জন্য সময় পেয়েছে, কিন্তু যে অভিযোগগুলো আনলো তার উত্তরের জন্য স্বপনদা। প্রথম কথা আমি বলে দিই, আমি একবারও বলিনি যে বাংলাদেশ সরকার বা পাকিস্তান সরকার তারা ডিরেক্টলি এই ধরনের কোনো কাজে ইনভলভ আছে। বাংলাদেশ যে মৌলবাদী শাসন চলছে, পাকিস্তানে যে মৌলবাদী শাসন চলছে, পাকিস্তানের সকলেই এখন স্বীকার করে যে পাকিস্তানের সরকারটা পরিচালিত হয় ওখানকার ওইসব জৈশে মোহাম্মদ বিভিন্ন যে সংস্থাগুলো আছে তাদের মাধ্যমে তারা ওখানে সরকার চলে, তাদের কথা চলে। সরকার পরিচালিত হয়, শেষ কথা বলে আইএসআই, ইয়েস, পাক গুপ্তচর সংস্থা আইএসআই, তারাই হচ্ছে বর্তমানে সরকারের পরিচালনা করে। কিভাবে চলবে কি করবে সবগুলো। আজকে কই আমরা তো একটা বালুচিস্তানের কথা কখনো বলি না, নির্বিচারে যেখানে গুলি চলছে 2-3 দিন ধরে, কই আমরা তো এই কথাটা বলি না। আজকে সর্বত্র এই জিনিসটা, তাদের তো একটা লক্ষ্যই আছে যে একটা ইসলামিক স্টেট তৈরি করা, বৃহত্তর ইসলামিক স্টেট। তার মধ্যে পশ্চিমবাংলা পুরোটা, বিহারের একটা অংশ, ঝাড়খণ্ডের অংশ, আসাম থেকে পুরো উত্তর পূর্বাঞ্চল, এই নিয়ে তাদের একটা বিরাট একটা পরিকল্পনা আছে। অস্বীকার করব কি করে? আমরা যদি সত্যকে অস্বীকার করি। স্বপনদা পরিকল্পনার কথা বলছিলেন, একেবারে যন্ত্রমন্ত্র যেভাবে নাশকতার আরে তাদেরটা তোমরাটা কে? এই তোমাদের দল তৃণমূল কংগ্রেস, আপনি বলছেন জড়িত তো? এই যে এতক্ষণ ধরে ক্লারিফাই করছো, এতক্ষণ ধরে তুমি আমি ঠিক এইটাই বলতে চাইছিলাম। এই যে এতক্ষণ ধরে আমার কথাটা প্রমাণ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই আপনাকে। বিজেপি আসলে কতটা দেশবিরোধী নিজেরা এর আরেকবার প্রমাণ হলো। দেখুন, তোমরা যদি একটি নির্বাচন আপনাদের কাছে জানাচ্ছি, দেখুন পরিকল্পনার কথা হচ্ছিল, যন্তর মন্তরে যেভাবে নাশকতার প্ল্যান করা হয়েছিল একেবারে সেই প্রতিবেদন দেখিয়েছি। তবে জঙ্গিদের টার্গেটে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জঙ্গি হামিম মন্ডল ও তার বান্ধবী অর্পিতা সরকারকে গ্রেপ্তারের পর এমনই দাবি করা হলো এসটিএফ এর তরফে। দেখুন, আমাদের যে অনারেবল চিফ মিনিস্টার আছেন রাজ্যের, ওনাকেও টার্গেট করার এর মধ্যে প্ল্যানিং ছিল। পশ্চিমবঙ্গের বাসিন্দা, অথচ তারই সঙ্গে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর সরাসরি যোগাযোগ। এমনকি পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গেও যোগাযোগ ছিল ধৃত জঙ্গি হামিম মন্ডলের, আর তাদেরই নিশানায় ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এসটিএফ এর তরফে জানানো হয়েছে, ধৃত জঙ্গির এলিমেন্ট এক্স চ্যাট পরীক্ষা করে একটি টেক্সট মেসেজ পাওয়া গেছে, যেখানে সে সহযোগী রানাকে মুখ্যমন্ত্রীর গতিবিধি সংক্রান্ত কিছু তথ্য জানিয়েছিল। মেসেজটিতে ধৃত জঙ্গি হামিম মন্ডল জানায় যে মুখ্যমন্ত্রী অরক্ষিত থাকেন এমন প্রায় 30 মিনিট সময় সে খুঁজে বের করেছে। এই মেসেজটি পাঠানোর পর 2 থেকে 3 মিনিটের মধ্যে রানার কাছ থেকে 2টি ভয়েস মেসেজ পায় ধৃত হামিম, যে ভয়েস মেসেজগুলি ছিল 30 মিনিট করে। সেখানে কি কথা বলা হয়েছে তা উদ্ধার করার চেষ্টা করছে পুলিশ। আমরা জানতে পারলাম কি হামিম মন্ডলকে টাস্ক দেওয়া হয়েছিল কি ওনার কিছু মুভমেন্টস স্টাডি করতে এবং কিছু যদি আনগার্ডেড টার্গেটেড যেখানে হতে পারে সেই মুভমেন্টসগুলো রিভিল করতে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে আশঙ্কিত তার সতীর্থরা। তো আইবি রিপোর্ট ছিলই, আমরা তো আগে থেকে বলছি কি শুভেন্দু অধিকারী উপরে সবসময় থ্রেট আছে। আমরা তো চাইবো ফুল 100% সিকিউর থাকুন। মেন আমার মনে হচ্ছে ওনাকে বুলেট প্রুফ গাড়ি ইউজ করা উচিত, গাড়ির সঙ্গে জ্যামার থাকা উচিত। ওনার কনভয়তে, শুভেন্দুবাবু কনভয়তে জ্যামার থাকা উচিত। ইন্টেলিজেন্স এবং কেন্দ্রীয় গোয়েন্দাদের আরও অনেক বেশি সতর্ক হওয়া দরকার, কারণ বিষয়টা কিন্তু শুধু পশ্চিমবঙ্গের নয়, এতগুলি রাজ্যে তারা অপারেট করছে, মুভমেন্ট করছে। ক্রস বর্ডার টেররিজম সেটাও যেমন নিশ্চিতভাবে কেন্দ্রীয় সরকারের দেখা উচিত, বর্ডারগুলো তো তাদের হাতে, তার পাশাপাশি আবার সমস্ত রাজ্যে যেভাবে তারা মুভমেন্ট করছে বিভিন্ন রাজ্যে, সেগুলো কেন্দ্রীয় গোয়েন্দাদের তো দেখা উচিত। এখনো পর্যন্ত এসটিএফ এর জালে ধরা পড়েছে মাত্র 2 জন, জঙ্গি হামিম মন্ডল ও তার বান্ধবী অর্পিতা সরকার। সমীরণ পাল, ঝিলম করঞ্জাই, সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।
প্রাক্তন কেন্দ্রীয় গোয়েন্দা কর্তা গদাধর চট্টোপাধ্যায়ের কাছে আসবো। গদাধর বাবু, আমাদের এই রাজ্য কিভাবে ধরুন জঙ্গিদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে, সেফ প্যাসেজে পরিণত হয়েছে, এই একের পর এক ঘটনা সেটা সাক্ষ্য বহন করছে, কিন্তু সচরাচর যেটা এতদিন পর্যন্ত দেখা গেছে, যেখানটা জঙ্গিরা তাদের সেফ হ্যাভেন বলে মনে করেন, সচরাচর সেইখানে তারা কোনো নাশকতার কাণ্ড ঘটান না, সেইটাকে বেস করে অন্য জায়গায় তারা এই ধরনের অ্যাক্টিভিটি করে থাকেন। তাহলে কি এমন হলো যে এবার ফর দ্য ফার্স্ট টাইম সাম্প্রতিককালে বোধ হয় যে সেই রাজ্যের যিনি সর্বোচ্চ পদে বসে রয়েছেন প্রশাসনিক প্রধান, তাকে টার্গেট করছে? কি কারণ থাকতে পারে বলে আপনার মনে হয়েছে? না, এটা দেখতে হবে আপনার জঙ্গি সংগঠনটা কি। এক একটা জঙ্গি সংগঠন এক একটা অবজেক্টিভ নিয়ে কাজ করে। আচ্ছা, এটা ফান্ডামেন্টাল জিনিস। আমরা এতদিন পর্যন্ত, আমি নিজে ইনচার্জ ছিলাম, আমি 90s কাজ করেছি এখানে, এবং না হলেও প্রায় 20-25টা মডিউলকে আমরা এখানে ব্লাস্ট করেছি। এই পার্টিকুলারলি ফ্রম লালগোলা বর্ডার, তখন লালগোলা বর্ডারটা ছিল ভীষণ ইম্পর্ট্যান্ট বর্ডার, এবং এই কলকাতা তখন সেফ প্লেসে ছিল, পার্টিকুলারলি কাশ্মীরি মিলিটেন্টস। কিন্তু এখন যে দেখা যাচ্ছে এই যে এটা কিন্তু কাশ্মীরি মিলিটেন্টের সঙ্গে মেলাবেন না। এটা হচ্ছে যেমন ধরুন এই যে এটা আইএসআই এটা করছে, কিন্তু আইএসআইটাকে ভালো করে বুঝতে হবে নাকি। আইএসআই হচ্ছে যে ইন্ডিয়ান যে কোনো ফল্ট লাইন যখন পাবে সেই ফল্ট লাইনটা ঢুকবে, এবং এই আইএসআই কাদেরকে রিক্রুট করছে? ইন্ডিয়ান কিছু পলিটিশিয়ান মাইন্ডেড, যারা কিন্তু এখনও পর্যন্ত আমাদের ধরাছোঁয়ার বাইরে, আমরা এখন জানতে পারছি না। এবং এই যে দেখা যাচ্ছে ক্রিমিনালাইজেশন ইন দ্য আইএসআই, যেটা 93 অনওয়ার্ড শুরু হয়, এবং যেটা 1908 যে আইএসআই যে কনফারেন্সটা হয়েছিল, সেই কনফারেন্স যদি দেখেন সেখানে এটা ব্লুপ্রিন্ট করা আছে। সেই ব্লুপ্রিন্ট অনুযায়ী এই যে ক্রিমিনালাইজেশন, অর্থাৎ ক্রিমিনালদের ইউজ করো। যে এই যে আজকে হামিমকে দেখছেন, হামিম কি? হামিম ইজ এ টুল। হামিকে রিক্রুট করেছে, তার উপরে ভাট্টি আছে, ভাট্টির থ্রু দিয়ে রিক্রুট হয়েছে, এবং হামিম এই এজেন্টে কাজ করবে, এবং হামিম আবার রিক্রুট করেছে অর্পিতাকে, এবং আরও আছে। এরা একটা গ্যাং তৈরি করেছে, এবং এদের উদ্দেশ্য ছিল যে উদ্দেশ্যটা, এটা কিন্তু ভীষণ বড় উদ্দেশ্য হচ্ছে, আপনি দেখেন যখন এখানে আপনার মোদি গভর্নমেন্ট যখন তৈরি হয়, তখন দিদেন পাকিস্তান প্রাইম মিনিস্টার বলেছিল যে আমরা কিন্তু এটাকে টলারেট করব না, এটা হিন্দু, এটা কিন্তু বলেছে অন রেকর্ডস। এবং তখন থেকে যে শুরু করেন এরা কিন্তু এই যে আমাদের যে প্রেজেন্ট যে রেজিম আছে, এই রেজিমকে আইএসআই কিন্তু ডিস্টেবিলাইজ করার চেষ্টা করে, টু ডিস্টেবিলাইজ রেজিম। এবং এর পিছনে যে তারা এখন যে পাচ্ছে আমাদের যে ফল্ট লাইনগুলো আছে, অর্থাৎ এবারে এর সঙ্গে তবে জেনজি, এই জেনজির যে মানে আপনি প্রেজেন্ট রেজিম বলতে আপনি রাজ্য এবং কেন্দ্র দু জায়গার কথা বলছেন? এখন তো রেজিম বলবো। আচ্ছা, প্রেজেন্ট রেজিম, এবং প্রেজেন্ট রেজিমকে, যার জন্য ধরুন পহেলগাঁওয়ে যদি একটা ঘটনা দেখেন, পহেলগাঁওয়ে একটা ম্যাসাকার হয়েছে, কিন্তু তারা বলেছে কি মোদিকে বলো, উদ্দেশ্য দেখবেন। আজকে কুলগাঁওয়ে ঘটনা ঘটে, কালকে ইভিনিংয়ে কুলগাঁওয়ে দুজনকে মারেছে, সেখানে কিন্তু বেছে বেছে পরিযায়ী শ্রমিককে জিজ্ঞেস করছে তাদের কোন জাতি, হিন্দু না মুসলিম। এবং শোনা যাচ্ছে যেটা যে হিন্দু দুজনকেই, একটা হিন্দু মারা গেছে, একটা হাইলি ইনজিওর্ড। সো এই যে এই পলিটিক্স যে এটা ছিল না মিলিটেন্সির আগে মিলিটেন্সিতে ছিল যে একটা কাশ্মীর মিলিটেন্স যখন শুরু হয় তখন কিন্তু হিন্দু পণ্ডিতদের অ্যাটাক হয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে অনেক মুসলিমও গেছে। ডক্টর গুরু গেছে, ডক্টর গুরু মতো রেসপেক্টেড লোক, বা মিরওয়াজে হয়েছে, সমস্ত দেখবেন ওখানে হিন্দু মুসলিম কোনো বাঁচাবাই ছিল না। কিন্তু এখন যে এই যে জিনিসটা শুরু হয়েছে, ডেঞ্জারাস, ইট ইজ মাচ মোর ফ্যাটাল দ্যান দি মিলিটেন্সি, এটা কিন্তু মাচ মোর ফ্যাটাল দ্যান দি মিলিটেন্সি। এবং এই যদি এই ফেসিফিকাস টেন্ডেন্সি যদি বন্ধ, একটা মডিউল আপনি ব্লাস্ট করতে পারছেন, সিঙ্গেল মডিউল, এবং এটা যে ভাট্টিকে যে ইউজ করছে, বা আরও ক্রিমিনাল আমাদের আছে, অর্গানাইজ ক্রিমিনাল সিন্ডিকেট এখানে অনেক আছে। আগেও দেখেছি আমরা যে ফার্স্ট অর্গানাইজ ক্রিমিনাল সিন্ডিকেটকে আইএসআই ইউজ করে, সেটা হচ্ছে আপনার মুম্বাই অ্যাটাক, আমরা সবাই জানি সেটা। দাউদ গ্যাং প্রথম অ্যাটাক করে, প্রথমত রিক্রুট করে, ওদের থ্রু দিয়ে কাজ করে। এবং এই যে গ্যাংগুলোকে টুকরো গ্যাং যে রয়েছে আমাদের এখানে, অর্গানাইজ ক্রিমিনাল সিন্ডিকেট, এদের আপনি বলতে পারেন এর সঙ্গে তুলনা করতে পারেন সুপারি কিলার, দে উইল বি সুপারি কিলার। ওদের টার্গেট দেওয়া হবে যে এখানে যে টার্গেটটা দেওয়া হয়েছে, যেটা এখন পর্যন্ত জানা যাচ্ছে, সেখানে হচ্ছে প্রেসিডেন্ট চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গলকে এদের মুভমেন্টকে ওয়াচ করেছে, টার্গেট করেছে। এবং আমার যে মনে হয় যে এই যে 15 আগস্ট একটা ডে, 15 আগস্ট হচ্ছে মিলিটেন্টদের বা এই টেরোরিস্ট বা ফিজিক্যাল যে আপনার সাবভার্সিভ এলিমেন্ট, এরা কিন্তু এটাকে একটা কিছু করার ধান্দা করে।
এবং 15 আগস্টের আগে যে এই যে একটা ব্লাস্ট, এটা যে এক্সপ্লোজ হয়েছে, এটা কিন্তু গড হেভেন, গড বাঁচিয়ে দিয়েছে, এটা জেনে রাখবেন। এবং এদের যদি আপনাকে করতে হয়, তাহলে আপনাকে এরা যে কাজটা এখন করছে সেটা হচ্ছে এরা একটা ছায়াযুদ্ধ যেটা বলছেন না, এটা কিছুই না, এটা হচ্ছে সাইবার ওয়ারে কাজ হচ্ছে এখন কাট আউট এত ইউজ হয়েছে যে সাইবারে কাট আউটে আপনাকে এদের ধরতে হবে। এবং আমরা পেগাসাসটাকে আমরা ইউজ করেছি, ইন্ডিয়া পেগাসাসে টেরিফিক আমরা রেজাল্ট পেয়েছি। শিলিগুড়িতে একটা ব্লাস্ট, দারুণ একটা ব্লাস্ট হয়েছে। এবং এর পিছনে আরেকটা জিনিস আছে, শিলিগুড়িতে যেটা ধরা পড়ে যে বলা হয় রিক্রুট করলো আইএসআই, হ্যান্ড ওভার করলো তাকে চায়নাকে। গুয়াংবো হচ্ছে চায়নার ইন্টেলিজেন্স এজেন্সি, গুয়াংবোকে হ্যান্ড ওভার করলো। চিন্তা করুন। এবং কাদের রিক্রুট করছে? রিক্রুট কিন্তু লালুপুঞ্জয় করছে না, সেখানে একটু বেটার কোয়ালিটি। সেখানে একজন মতিহারির আছে ইঞ্জিনিয়ারকে রিক্রুট করলো এবং তাকে নিয়ে এলো শিলিগুড়িতে নিয়ে এসে তাই কভার জব দিল কি রিক্সা পুলার। কি ফ্যান্টাস্টিক ওয়েতে আইএসআই কাজ করছে। এই যে এইগুলো আমাদের এখন দরকার হচ্ছে, আমাদের নিজস্ব ইন্টেলিজেন্স বোথ অ্যাট দ্য সেন্ট্রাল অ্যাট দ্য স্টেট এখন অনেক ডেভেলপ করতে হবে এবং উই মাস্ট বি প্রিপেয়ার্ড ফর দিস সর্ট অফ অ্যাটাকস অ্যান্ড দিস সর্ট অফ প্ল্যানিং। এবং এর জন্য দরকার হচ্ছে টোটাল রিভ্যাম্পিং অফ দি ইন্টেলিজেন্স সিস্টেম। ওই পুরনো সিস্টেম মানে গদাধরবাবু যেটা বলতে চাইছেন, এক একটা জঙ্গি সংগঠনের নাশকতামূলক কাজকর্ম ঘটানোর জন্য এক এক রকম পদ্ধতি তারা ব্যবহার করে থাকে। আমি এখান থেকে একটু রবীন্দ্রবাবুর কাছে এই জায়গায় আসতে চাইবো। রবীন্দ্রবাবু, এই রাজ্যে পালাবদলের আগে মানে বিজেপি ক্ষমতায় আসার আগে বিজেপি বারবার বিধানসভা ভোটের প্রচারে একটা কথাই বলে গিয়েছিল যে অনুপ্রবেশকারীরা এ রাজ্যে থাকতে পারবে না যদি বিজেপি ক্ষমতায় আসে। এবার কয়েকদিন আগে এনআইএ একেবারে রেড করেছে খারিজি মাদ্রাসায়। গতকালও আপনি বলছিলেন যে এই অবৈধ বা অনিয়ন্ত্রিত খারিজি মাদ্রাসার দিকে নজরটা বেশি করে রাখা উচিত, কিন্তু কোথাও গিয়ে কি মানে রবীন্দ্রবাবু এটা মনে হচ্ছে যে অনুপ্রবেশকারীদের জায়গাটা এখন এ রাজ্যে পালাবদলের পর সেরকম নেই বলে এই মেসেজটা গিয়ে এই জঙ্গি মডিউল বা এই জঙ্গিদের ক্ষেত্রে কোথাও গিয়ে একটা কড়াকড়ির জায়গায় তৈরি করেছে? হ্যাঁ, প্রথমেই আমি বলি এটা তো নিশ্চয়ই, কিন্তু প্রথমেই বলি এই যে টেরর মডেলটা, এটা কিন্তু সর্বধর্ম টেরর মডেল। আমি এক্ষুনি নেটে দেখলাম শেহজাদ ভাট্টির বাবা মা পেরেন্টস তারা ছিল খ্রিস্টান, জ্যাকব ভাট্টির ছেলে খ্রিস্টান, অর্পিতা সরকারকে ধরা হলো, সে হচ্ছে হিন্দু, আর হামিম মণ্ডল হচ্ছে মুসলমান। অর্থাৎ এটাতে কিন্তু ধর্ম যতটা এলিমেন্ট তার থেকে অনেক বেশি বড় এলিমেন্ট হচ্ছে আইএসআইয়ের একটা ছক, যে একদমই আইএসআইয়ের একটা ছক, যে ছকে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, যাকেই পারবো আমরা নেব, নিয়ে গোটা ভারতে সৃষ্টি করবার, একটা অশান্তি সৃষ্টি করবার চেষ্টা করব। শুভেন্দু অধিকারী, এই যে উনি গদাধরবাবু বললেন যে মোদিকে বলো, শুভেন্দু অধিকারী কেন টার্গেট? শুভেন্দু অধিকারী টার্গেট কেন? শুভেন্দু অধিকারী সবচেয়ে বড় প্রোটিজি, মানে আমি বলবো সবচেয়ে বড়, মানে আমি এই মুহূর্তে বলছি পশ্চিমবঙ্গে যে প্রোটিজি অফ মোদি, মানে উনার উপর কোনো আঘাত মোদিকে হিলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সুতরাং তাকে বাঁধবার চেষ্টা হচ্ছে। তিনটে জিনিস দেখুন, একটা হচ্ছে শুভেন্দু অধিকারীর উপর আঘাত করবার একটা চেষ্টা, যাতে নেটওয়ার্কটা দেখতে পাচ্ছি আমরা, তার রুট চাট ইত্যাদি করা হচ্ছে। দ্বিতীয় হচ্ছে অর্পিতা সরকার হানি ট্র্যাপ করে কিছু টাকা মানে নানাভাবে ওই বিস্ফোরক কিনবার জন্য বোধহয় ওই টাকা জোগাড় করবার জন্যে উমেশ রায়ের ছেলের প্রতি একটা ফাঁদ পেতেছিল। আর তৃতীয় হচ্ছে যে দিল্লির আমরা এখন পর্যন্ত যে উদ্দেশ্য দেখতে পাচ্ছি, দিল্লিতে একটা বিরাট করে একটা হাঙ্গামা পুলিশের ড্রেস পরে যদি করে তাহলে কি হবে? সমস্ত মানুষের রাগ গিয়ে পড়বে পুলিশের এর উপর এবং প্রধানমন্ত্রীর উপর গিয়ে আঘাতটা পড়বে। সুতরাং দুটো ক্ষেত্রেই কিন্তু মেন টার্গেট হচ্ছে মোদিজি, এবং তার মধ্যে বিস্ফোরক উদ্ধার করবার চেষ্টা হচ্ছে। বস্তুতপক্ষে ওই বিস্ফোরক কেনবার জন্য যে টাকার দরকার সেটা পাকিস্তান থেকে পাঠাতে পারছে না, নিশ্চয়ই নারকোটিক্স বন্ধ হয়ে গেছে বা অনেক পরিমাণে কমে গেছে, যেটার কারণে এই ঘটনাটা তারা ওই হানি ট্র্যাপের ব্যবস্থাটা করবার চেষ্টা করছে। এখানে আমি বলবো, এই যে ইন্টেলিজেন্সের কথা বলছেন, ইন্টেলিজেন্স তো কিসের? আমরা সেন্ট্রাল ইন্টেলিজেন্স, এতদিন তো পুলিশকে দেখতেই পেতাম না। এটা তো ওয়েস্ট বেঙ্গলের এসটিএফ তো দুই হতে পারে, সেন্ট্রাল এসটিএফ হতে পারে, ওয়েস্ট বেঙ্গল এসটিএফ হতে পারে। যারা করেছেন
তারা বোধহয় জীবনের সঙ্গে বাজি রেখে করেছে। আমি শুধু আপনার সঙ্গে একটু সাপ্লিমেন্ট করি, এর আগে দেখা গেছে এই রাজ্য থেকে জঙ্গি ধরে নিয়ে যাচ্ছে হয় আসাম পুলিশ এসে বা কাশ্মীর পুলিশ এসে, একদমই। এইখানে দেখা যাচ্ছে রাজ্য পুলিশের এসটিএফ এখান থেকে তারা গিয়ে এখান থেকে এবং ডিটেইলসে আমি তো বলছি প্রথম থেকে আমরা এই কথা বলে এসেছি যে রাজ্য পুলিশ এবং রাজ্যের তদন্তকারী সংস্থাতে যদি ফ্রি হ্যান্ড কাজ করতে দেওয়া হয় যথেষ্ট দক্ষ আমাদের পুলিশ কর্মীরা। আরেকবার প্রমাণিত হলো। ফ্রি হ্যান্ডের জায়গাটা আরেকবার বলি, দেখুন যেদিন প্রথম এই ব্যাপারটা এলো ফ্রি হ্যান্ড যে ছিল সেটা বুঝলাম শুভেন্দু অধিকারী যে কথাটা বললেন যে এটা খুব সেনসিটিভ ইস্যু, এটা নিয়ে আমি কোনো কথা বলবো না, একদম। এটা নিয়ে এসটিএফ এর তরফ থেকে বিস্তারিত প্রেস কনফারেন্স হবে। তার মানে বিস্তারিত প্রেস কনফারেন্স মানে বুঝিয়ে আজকে যে বিস্তারিত প্রেস কনফারেন্স হয়েছে সেটা কিন্তু একটা উদ্দেশ্যবিহীন নয়, পরিষ্কার করে টেরর মডিউলকে বুঝিয়েও দেওয়া হয়েছে যে কতখানি সচেতন এরা আছে, যে কিভাবে গোটা বিষয়টা ধরছে। সুতরাং এই যে এতদিন একটা ল্যাকাডেইজিক্যাল যে একটা অ্যাটিটিউড, পুলিশকে সে অনুব্রত মণ্ডল বলছে ওই সুচপুরের মতো করে সাজাতে হবে, আর পুলিশ দাঁড়িয়ে পাশে এসপি ডিএসপি ডিআইজি তারা মাথা নাড়ছেন, এই জায়গাটা চলে গেছে। এইটা যদি চলে যায়, অর্থাৎ আমরা বলছি, আমার বক্তব্য হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশনে যে দক্ষ পুলিশ অফিসাররা আছেন কিভাবে কথা বলছেন, আজকে তার অ্যাটিটিউড দেখুন, কি কনফিডেন্সের সঙ্গে মিস্টার গৌরব বলছিলেন যে এই করেছি, এই জায়গায় গেছে, আমি তাদের নাম বলবো না, আরও কতজনকে আমরা ধরবো। এই যে কনফিডেন্স, এটা অ্যাডমিনিস্ট্রেশনের নন ইন্টারফারেন্সের প্রমাণ দেয়, এবং এই নন ইন্টারফারেন্স দিয়ে যদি পুলিশকে ইন্ডিপেন্ডেন্স দেওয়া হয় তাহলে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ একটা অসম্ভব ভালো কাজ করতে পারে, এসটিএফ সেটা প্রমাণ করলেন। সুতরাং এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে। না, আমি ভাবছিলাম এই শুভজিৎ বা রবীন্দ্রনাথ বাবুর কথা শুনতে শুনতে যে সত্যি তো চৌঠা মেয়ের আগে রাজ্যে প্রশাসন কিছু ছিল না, আমি ওটা ভয় লাগছিল যে আমি কি তার একদিন ঘুমিয়েছিলাম। ছিল, আমি তো ভালো বলছি ছিল, কিন্তু প্রশ্ন হচ্ছে আমি তারা যদি একেবারে রুল কি করতে পারে সেটা আজকে দেখা যাবে। আমাকে, আমি তোমার শত্রু না, তুমি বিজেপি, আমাকে বলতে দাও। এবার আমি সেটা দেখতে দেখতে ভাবছিলাম যে কি যে ঘুমিয়ে টুমিয়েছিলাম, ওখানে সার্চ করে দেখলাম যে না 2019, 20, 21, 22 প্রত্যেক বছরেই কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল এসটিএফ, ওয়েস্ট বেঙ্গল পুলিশও এমনকি থানার পুলিশ টেরার অ্যাকিউজ বা লিঙ্কদের সঙ্গে তারা অ্যারেস্টেড ভালোই করেছে তো। আরে শেষ করতে দাও, নিশ্চয়ই করেছে। আবার মধ্যপ্রদেশে গিয়েও ধরে এনেছে। তো সুতরাং সেইখানে তো তোমার কথা শুনেই ভাবছিলাম না এর আগের 15 বছর তো কিছু হয়নি, এখন দেখলাম হয় এই বড় বড় আমি বলছি নিঃসন্দেহ হয়েছে, কিন্তু আমি বলছি সেটা ব্যতিক্রমীদের তালিকায় বা সংখ্যায় অনেকটা কম আমাদের কেন বলতে হবে? এটাই তো পুলিশের কর্তব্য। পুলিশ কোন রকম ইনফ্লুয়েন্সে বা পলিটিক্যাল প্রেসারে না থেকে একেবারে স্বতঃপ্রণোদিতভাবে কাজগুলো করবে। বাস্তবে এই ছবি যদি দেখা যেত তাহলে সাদরাটি থেকে জাভেদ মুন্সিদের গ্রেফতারি এই রাজ্য থেকে ভিন রাজ্যের পুলিশ কি করতো? এতগুলো খবর দেখলাম, সেগুলো কি ভুল? তুমি যেটা বললে যে এর আগে করতে না এখন করছে, তাহলে আমি যে খবরে দেখলাম সবটাই কি ভুল? তাহলে তো ওই খবরের কাগজগুলোর বিরুদ্ধে তোমাদের কেস করে দাও। না, আমি বলছি তুমি বিষয়টাকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি না। পয়েন্ট ওয়াজ যে আগের অ্যাডমিনিস্ট্রেশনকে ফ্রি হ্যান্ড দেওয়া হতো না, তাই তারা কাউকে অ্যারেস্ট করতো না, তোমাদের বক্তব্য। না, এটা মিসকোট করছে। আচ্ছা, তাহলে কি করছে? আমি বলছি যদি এই রাজ্যের পুলিশকে সব ক্ষেত্রে ফ্রি হ্যান্ড হিসেবে কাজ করতে দেওয়া হতো তাহলে এই ছবিটা আমাদের দেখতে হতো না, যেখানে আমি বলছি তো যে ক্যানিং এর জাভেদ মুন্সিকে কাশ্মীর পুলিশ এসে ক্যানিং থেকে ধরে নিয়ে যায়, খাগড়াগড়ের ঘটনাকে বিস্ফোরণের সিলিন্ডার ব্লাস্ট বলে লঘু করে দেখানোর চেষ্টা করা হয়, রামেশ্বরমে ক্যাফে ব্লাস্টের ঘটনা, এই রাজ্য থেকে জঙ্গি ধরা পড়ে, এবং তালিকাটা দীর্ঘ। যারা জঙ্গিরা তারা এই রাজ্য থেকে ধরা পড়ে। এই রাজ্যকে কেন এতদিন পর্যন্ত সেফ প্যাসেজ হিসেবে জঙ্গিরা মনে করেছে? যদি যে রাজ্য থেকে ধরা পড়ছে সেটা যদি সেফ প্যাসেজ, এটা যদি যুক্তি হয়, তাহলে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকেই ধরা পড়েছে, তাহলে গোটা ভারতবর্ষটাই সেফ প্যাসেজ। আরে বলছো বিজেপির হয়ে বলবে, বলো কিন্তু যুক্তি রাখো, যে কোনো রাজ্য থেকেই ধরা পড়তে পারো। ওই যেমন বললাম মধ্যপ্রদেশ থেকেও কলকাতা পুলিশ ধরে এনেছে, তাই ধরবো মধ্যপ্রদেশ সেফ প্যাসেজ। না নিশ্চয়ই স্বীকার তো করবো। কোনটা স্বীকার করবো? কোনটা স্বীকার করবো? আপনারা জঙ্গি ধরাতে ইন্টারেস্টেড নাকি তৃণমূলকে অ্যাটাক করাতে ইন্টারেস্টেড সেটা তো ভুলিয়ে যাচ্ছে। জঙ্গি ধরাতে যদি ইন্টারেস্টেড হয়ে থাকে আমি বুঝতে পারছি না, তাহলে পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশ তৃণমূল আমলেও জঙ্গি অ্যারেস্ট কোনটা দেশের স্বার্থে? কোনটা তৃণমূলকে আক্রমণটা বেশি গুরুত্বপূর্ণ নাকি জঙ্গি ধরাটা বেশি গুরুত্বপূর্ণ? অনির্বাণ বন্দ্যোপাধ্যায় যে প্রশ্ন করছেন সেই প্রশ্নটাই অনির্বাণের ক্ষেত্রে প্রযোজ্য হয় যে অনির্বাণের কাছে কোনটা দল আগে নাকি দেশ আগে? রবীন্দ্রনাথ বাবু বললেন তৃণমূল আমলে কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ জঙ্গিদের অ্যারেস্ট করেনি, উনি বললেন
এবার ধরুন এখানে আমি এখন মানে ফোন তুলেও দেখাতে পারবো না, আমি আমার সোশ্যাল মিডিয়াতে কয়েকটা লিঙ্ক পোস্ট করে দেবো। রবীন্দ্রনাথবাবু বলুন কটা, নম্বরটা কটা, 5টা করবো, 10টা করবো, 15টা খবর করবো, কটা করবো আপনি বলে দেবেন, আমি পোস্ট করে দেবো। আমার কারোর সঙ্গে কোনো লড়াই নেই, আমি শুধু খবরের লিঙ্ক পোস্ট করে দেখিয়ে দেবো যে আপনি ভুল বলছেন, বা ইচ্ছাকৃত আমি বলবো না, তাহলে তো মিথ্যে হয়ে যাবে, কিন্তু আপনি ভুল বলছেন। বেশ, এখান থেকে স্বপনদার কাছে যেতে হবে, কারণ মানে স্বপনদা যেটা দাঁড়ালো যে আপনারা যে তথ্য দিচ্ছেন যে তৃণমূল আমলে কিছুই হয়নি, সে সমস্ত কিছু মিথ্যে, যেরকম অনির্বাণ বলছে। আর আমি বলছি না, সংবাদ মাধ্যমে আছি। আমি যদি এটা ধরি খাগড়াগড় থেকে অস্বস্তিতে পড়তে হচ্ছে। খাগড়াগড় থেকে শুরু করে আমরা যদি আমি দেখছি আমি বাদে সবাই বিজেপি, তাই জন্য অস্বস্তি হচ্ছে। খাগড়াগড় থেকে যদি আমরা শুরু করি, ভালো কাজ করেছে, একদম বুঝতে পারছি তোমার অস্বস্তিটা। আরে আপনি বললেন যে পশ্চিমবঙ্গ পুলিশ কাউকে অ্যারেস্ট করেনি, এটা যদি ঠিক হয়ে থাকে আমি তোমাকে আবার সুযোগ দেব। আরে আমি আপনাকে বললাম 10টা লিংক আমি আমার সোশ্যাল মিডিয়া ওয়ালে পোস্ট করব। অনির্বাণ আমাকে একটা জিনিস অ্যাড করে অনির্বাণ আপনি বলবেন, অনেক বলেছো না না দাদা, আপনি বলবেন, আপনি জাস্ট একটা অ্যাড করে দেবেন। আপনাদের সাংসদ নেতাজি সুভাষের বাবা তুলে গালি দিয়েছে, এটা কি দেশপ্রেমিকের কাজ? আমি প্রথম কথা বলে নিই, এক হচ্ছে পশ্চিমবাংলায় তৃণমূল যতদিন সরকারে ছিল, ইভেন সিপিএমও যতদিন সরকারে ছিল, তৃণমূল স্তরে এত ভালো সংগঠন খুব কম রাজনৈতিক দলের ছিল। তৃণমূল স্তরে এত ভালো সংগঠন খুব কম রাজনৈতিক দলের ছিল। কিন্তু সেখানে যদি কোনো আনওয়ান্টেড বা কোনো সাসপেক্টেড কোনো লোক সেখানে বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছে, তার গতিবিধি যদি সন্দেহজনক হয়, তো তাদের কর্মীদেরই উচিত ছিল পুলিশকে সহায়তা করা। পুলিশও জানতো, তৃণমূল দলও জানতো, একটা বিরাট চেন কাজ করেছে, যে কারণে সেফ প্যাসেজ হিসেবে পশ্চিমবাংলাকে বরাবর ব্যবহার করা হচ্ছে। যখনই কিছু ঘটেছে তাদের দেখা যাচ্ছে বেশিরভাগই পশ্চিমবাংলা থেকে তারা ঢুকেছে। এখানে ঢুকে বসাবার মতো জায়গাতে ভোটার কার্ড, আধার কার্ড, বিভিন্ন ধরনের নাগরিক পরিচয়পত্র, জাল পরিচয়পত্র তৈরি করার কারখানা তৈরি হয়ে গেল। সরকার জানতো না কারা করছে, এখানে জেরক্সের দোকানের মাধ্যমে কারা কারা করছে, এখানে সরকার জানতো না, পুলিশ জানতো না, রাজনৈতিক দল জানতো না। আর আজকাল আমি এখান থেকে সাফাই দেবো, তৃণমূলের আমলে শুধু এই রাজ্যে হয়েছে, অন্য রাজ্যে হয়নি, অন্য রাজ্যে হয়েছে তারা ধরছে। আপনারা এখানে মদত দিয়েছেন, অন্য রাজ্য মদত দেয়নি। ডিফারেন্সটা এই জায়গাটাতে, আপনারা এখানে একটা বৃহত্তর স্বার্থে ভোট ব্যাংক তৈরি করার জন্য অন্যায়টাকে প্রশ্রয় দিয়ে গিয়েছিলেন যে পশ্চিমবাংলা পুড়ে যাক, ধ্বংস হয়ে যাক, পশ্চিমবাংলায় যা কিছু হোক না কেন, আপনাদের দায় আর দায়িত্ব কিছু নেই। মানুষ বুঝেছে বলে আপনাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। আমি এখানে আমার পরবর্তী প্রতিবেদনে যেতে হবে, তার কারণে অনিল জানা এখনো বলার সুযোগ পাননি। আমি এই যে গোটা মডিউলটা, যে মডিউলটার অন্যতম সদস্য হিসাবে একদিকে হামিম মণ্ডল এবং অন্যদিকে অর্পিতা সরকারকে বেঙ্গল পুলিশের এসটিএফ গ্রেফতার করেছে, এই মডিউলটা চলতো কিভাবে? মূলত তরুণ তরুণী যারা কম বয়সী, তাদের সঙ্গে যোগাযোগ করা হতো, প্রথমে পরিচয়, তারপর বন্ধুত্ব করে মগজ ধোলাই করা হতো, আর শেষে স্লিপার সেল হিসাবে অথবা নাশকতামূলক কাজে তাদের লাগানো হতো। এভাবেই ভারতে জঙ্গি মডিউল তৈরি করেছিল পাকিস্তানের শাহজাদ ভাট্টি গ্রুপ, যে গ্রুপের অন্যতম হ্যান্ডলার হিসাবে এই দুজন কাজ করত, এবং তাদের এক্ষেত্রেও ওই যে মডিউলকে আরো বাড়ানোর জন্য টাকার প্রলোভন পর্যন্ত দেখানো হতো। দেখুন, সীমান্ত দিয়ে জঙ্গি অনুপ্রবেশ করিয়ে নাশকতা নয়, সীমান্তের ওপারে অর্থাৎ পাকিস্তানে বসেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে প্রথমে এদেশের তরুণ তরুণীদের সঙ্গে যোগাযোগ, পরিচয়, বন্ধুত্বের পর কখনো টাকার টোপ, কখনো বা জেহাদি মানসিকতার জিগির তুলে মগজ ধোলাই, এরপর রীতিমতো ভার্চুয়াল ট্রেনিং দিয়ে তাদের নাশকতামূলক কাজে লাগানো। গত কয়েক বছর ধরে ভারতে সন্ত্রাস সৃষ্টি ও নাশকতার ছক বদলে ফেলেছে পাকিস্তানের আইএসআই এবং বিভিন্ন জঙ্গি সংগঠন। আর এই আবহে সামনে এসেছে শাহজাদ ভাট্টি গ্রুপের নাম, যে গ্রুপের সক্রিয় সদস্য হিসেবেই বৃহস্পতিবার বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে বছর 24-এর হামিম মণ্ডলকে গ্রেফতার করেছে এসটিএফ। ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করা হয়েছে তার বান্ধবী অর্পিতা সরকারকেও। কিন্তু কে এই শাহজাদ ভাট্টি? পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা শাহজাদ একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং কুখ্যাত অপরাধী। সূত্রের খবর, পাক গুপ্তচর সংস্থা আইএসআই এবং পাকিস্তানের বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তার প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, আইএসআই এবং পাক জঙ্গি সংগঠনগুলি এই শাহজাদ ভাট্টি গ্রুপের মাধ্যমেই ভারতীয় তরুণ তরুণীদের রিক্রুট করত। তেমনি পশ্চিমবঙ্গের শাহজাদ ভাট্টি গ্রুপের রিক্রুট ছিল ধৃত জঙ্গি হামিম মণ্ডল। शहजाद भट्टी गैंग है,
It's a gang which operates out of Pakistan, or it is known to have very close linkages to some terrorist organizations and the intelligence organizations over there, ISI and all. Yeah. হামিম অর্পিতাদের সঙ্গে হ্যান্ডলাররা যোগাযোগের জন্য ব্যবহার করেছে ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সহ সোশ্যাল মিডিয়ার একাধিক প্ল্যাটফর্ম। ব্যবহার করা হতো টেলিগ্রাম, এলিমেন্ট এক্সের মতো একাধিক এনক্রিপ্টেড চ্যাটিং অ্যাপও। রানা একটা ছিল, উজাইর একটা ছিল, আবি জট 333 2-3 মাস আগে ইন্টারাকশন স্টার্ট হয়ে ইনস্টাগ্রামে ফলো করতে আরম্ভ করে তারপরে ওর কমিউনিকেশন প্যাটার্ন ডেভেলপ করতে করতে হোয়াটসঅ্যাপ, কিছুটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস আরও আছে, যেমন টেলিগ্রাম আছে, ইভেন সেশন, আর আমরা দেখলাম এলিমেন্ট এক্স, এইরকম অনেকটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস উপরে এদের নিজেদের মধ্যে কমিউনিকেশন স্টার্ট হয়। সূত্রের খবর, টেরার ফান্ডিং থেকে প্ল্যানিং, রেকি করা, নিরাপত্তা সংক্রান্ত তথ্য সংগ্রহ বা স্লিপার সেল হিসেবে কাজ করা, প্রয়োজন মতো ভারতীয় তরুণ তরুণীদের দিয়ে কাজ করিয়ে নিত এই শাহজাদ ভাট্টি গ্রুপ। বদলে দেখানো হতো মোটা টাকার লোভ। কট্টরপন্থী ধর্মীয় জিগির তুলতে করা হতো মগজ ধোলাই। শাহজাদ ভাট্টি গ্যাং যে আছে তাদের সঙ্গে যুক্ত আছে। এরা চেষ্টা করছে কিছু ইউথকে টার্গেট করার থ্রু র্যাডিক্যাল প্রপাগান্ডা, যাতে কিছু সাবভার্সিভ অ্যাক্টিভিটিসকে ওরা কিছু কমপ্লিট করতে পারে, আঞ্জাম দিতে পারে। এমনকি ধৃত হামিম মন্ডল বেশ কিছু তরুণকে রিক্রুট করেছে বলে আশঙ্কা করছেন তদন্তকারীরা। হামিম ওয়াজ স্প্রেডিং নেটওয়ার্ক, এর মধ্যে কয়েকটা নাম আমরা পাচ্ছি, আমি এখানে বলতে পারবো না। कोशिश कर रहे हैं और भी यंगस्टर्स को इसमें इन्वॉल्व करने की। ब्रेन वॉश तो है ही, एक मेजर रेडिकलाइजेशन अटेम्प्ट तो इसमें है ही, क्योंकि पाकिस्तान के हैंडल्स इन्वॉल्व हैं, तो डेफिनेटली एक सेबोटाज, मेजर सेबोटाज एंगल भी है, और पैसा का कितना एंगल है वो भी हम इसमें वेरीफाई कर रहे हैं। ইতিমধ্যে পাঞ্জাব, হরিয়ানা, অসম, দিল্লি, উত্তরপ্রদেশ, তামিলনাড়ুর মতো রাজ্যে এই শাহজাদ ভাট্টি গ্রুপের হদিশ মিলেছে। বিভিন্ন রাজ্যের এসটিএফ এর পাশাপাশি তদন্ত চালাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএও। শ্যাডো ওয়ার যেটা হয় সেটা এই সমস্ত মাধ্যমের উপর পুরোপুরি আজকাল নির্ভরযোগ্য। কারণ এই যে ইনস্টাগ্রাম, এই যে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, হ্যাঁ, এই যে এক্স হ্যান্ডেল অথবা নানা রকমের যেগুলো সোশ্যাল মিডিয়া রয়েছে, এগুলো যেমন উপকারিতা প্রচণ্ড, এগুলো ছাড়া আজকের সমাজ, আজকের বাণিজ্য কিছু চলতে পারে না, ঠিক সেরকম এরাও এটাকে ওদের উপযোগিতায়, ওদের কাজে ভীষণভাবে কাজে লাগাচ্ছে। দেশের একাধিক রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও সন্ধান মিলেছে পাকিস্তানের শাহজাদ ভাট্টি গ্রুপের জঙ্গি মডিউলের। গ্রেফতার হয়েছে জঙ্গি হামিম মন্ডল। সেও আবার একাধিক তরুণ তরুণীকে এই মডিউলে রিক্রুট করার চেষ্টা করেছিল বলে জানতে পেরেছে এসটিএফ। এখন যত দ্রুত সম্ভব মডিউলের বাকি সদস্যদেরও ট্র্যাক করতে চাইছেন তদন্তকারীরা। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, শিবাশিস মৌলিক, কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ। রিক্রুটমেন্ট তাদের করা হতো মূলত যারা কম বয়সী। এই যে হামিম মন্ডল, তার বয়সও মাত্র 24 বছর। এখন কাদের কাদের রিক্রুটমেন্ট করেছিল, তাদের যারা রিক্রুট তারা কোথাও স্লিপার সেল তৈরি করেছিল কিনা, কোথায় কোথায় রেকি করেছিল, এবং যেটা নিঃসন্দেহে নজিরবিহীন, কার্যত সাম্প্রতিককালের মধ্যে এরকম নজির নেই অনিলদা, যে টার্গেটে ছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী, আমলা, এমনকি পুলিশ পার্সোনালরা পর্যন্ত। মানে প্রোটেক্টেড এরিয়ার মধ্যে যারা থাকেন তাদেরকে কিন্তু ইন্ডিভিজুয়ালি টার্গেট করা হয়েছিল। দেখুন সুব্রজিৎবাবু, একটা কথা, রেসপেক্টেড ব্রিগেডিয়ার দাস যা বললেন এবং আমাদের রেসপেক্টেড এক্স আইজি গদাধরবাবু যেটা বললেন, গদাধরবাবু আইবিতে দীর্ঘদিন ছিলেন, এখানে ইন্টারনাল নেটওয়ার্কগুলো ভালো জানেন, আর মিস্টার দাস ভালো জানেন বর্ডারের এগুলোর বিভিন্ন অভিজ্ঞতা আছে, উনি জানেন ক্রস বর্ডারে কীগুলো হয়, ওনার অভিজ্ঞতা আছে। কিন্তু একটা জিনিস আপনারা ভুলবেন না, এদের নেটওয়ার্কটা কতখানি। আমি আজকেও একটা জায়গায় একজন এসেছিল ইন্টারভিউতে, আমি বললাম এগুলো সব আইএসআই, সিআইএ এবং আমাদের বাংলাদেশের জামাতে মুজাহিদিন, সব এগুলো একটা নেটওয়ার্ক। আপনি একটা যদি পিছিয়ে যান 26/11, দেখবেন 26/11 যে মুম্বাইতে হয়েছিল, যে ঘটনাটা, ম্যাসাকারটা হয়েছিল, তারপরে কিন্তু আমাদের তখন ইন্ডিয়ান মিলিটারি কিন্তু রিটালিয়েট করতে চেয়েছিল, করতে দেওয়া হয়নি। তৎকালীন যে পরে যিনি হোম মিনিস্টার হয়েছিলেন মিস্টার চিদম্বরম সাহেব, এবং ইউনিয়ন হোম এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার ছিলেন সম্ভবত প্রণববাবু, উনি তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট ছিলেন জর্জ বুশ, ওনার ফোন ধরেননি, উনি জানতেন এই যা বলবে। ওনার প্রতিনিধি পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রীকে দেখা করার জন্য, কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে আরেকজন ছিলেন যিনি প্রধানমন্ত্রীকে রিমোটে চালাতেন। সি অ্যাসিওর্ড যে ইন্ডিয়া উইল নট রিটালিয়েট, এবং ইন্ডিয়া রিটালিয়েট করেনি। এই ঘটনা আমাদের কেউ জানতে দেয়নি। এবং আপনি এর আগে দেখুন না, আমাদের যেটা বললেন অনির্বাণবাবু, যেটা বললেন বিজেপি খালি
হিন্দু মুসলমান করে এ করে, আমি বিজেপির প্রতিনিধি, কিন্তু আপনি 2000 এটা ছিল অনেকেই আগে, কিন্তু কথা হচ্ছে যে এই যে পোলারাইজেশন এসে প্রথম আপনি করেছেন ইমাম ভাতা দিয়ে হিন্দু মুসলমানদের পোলারাইজ, এবং ইমাম সাহেবরা যারা ধর্মীয় আচরণ থাকতেন আমরা ছোটোবেলা থেকে দেখেছি, তাদেরকে আপনি ইলেকশনে ক্যাম্পেইন করিয়েছেন ভোট দেওয়ার জন্য, এবং তাদেরকে এমন একটা বুঝিয়েছেন আমি তোমাদের জানি, এমন কথাও বলেছেন আপনি রিসেন্ট যেটা সবচেয়ে নিন্দিত হয়েছে, যে একটা সম্প্রদায় যদি জোট বাঁধে না আপনাদের এক সেকেন্ডে শেষ করে দিতে পারে, এবং আপনাদের 12টা বাজিয়ে দিতে পারে, কিন্তু 13টা যদি বাজাতে না চান তাহলে কিন্তু এ করবেন না। এর চেয়ে নিন্দনীয় ঘটনা কারণ মুসলিম সমাজ থেকে কেন মুসলিম সমাজ থেকে কেন প্রতিবাদ উঠলো আমি জানি না। ওরা বলা উচিত ছিল আমরা কি আপনার ভাড়াটে গুন্ডা, আমরা মারামারি করবো, আপনি করবেন, আপনি উস্কেছেন। রামনবমী আমি বারবার বলেছি, গত বছরের আগের বছর রামনবমীর দিন মালদার কিছু মুসলিম ভদ্রলোক তারা রামনবমী মিছিলে মিষ্টি দিয়েছে, জল দিয়েছে, ফুল দিয়েছে, তখন আপনারা দেখলে আমার ব্যবসা তো বন্ধ হয়ে যাবে, বিজেপির জুজু চলবে না। ওরা কিন্তু দাঙ্গা করে, ওরা করবে, দিদি আছে, দাঙ্গা আছে, আমি আছি, দিদি আছে, ওরা দাঙ্গাবাজ ধর্মের নাম করে বলেছেন। তার রিটালিয়েট হলো, তার রেজাল্ট হলো শামশেরগঞ্জ, ওখানকার এমএলএ দেখলেন ঠিক মতো হচ্ছে কিনা, 4 দিন পরে এখান থেকে কলকাতায় ডিজিআইজি যাবে, তারপরে অসামি ধরা পড়বে। ওখানকার লোকেরা যেভাবে পালিয়ে গেছে, হিন্দু দুজনকে মারা হয়েছে, বাড়িগুলো উঠপাট হয়েছে, কোনো অ্যাকশন নেয়নি, এই তো পুলিশকে করেছেন। এবং পরে ওরা বিএসএফ যখন হাইকোর্টের অর্ডারে পোস্টিং হয়, ওখানকার লোকেরা বলছে বিএসএফ কেউ সরাবেন না, আমরা থাকবো না, এই তো প্রশ্ন। আর আপনি বলছেন যে পুলিশ তখন অনেক ভালো কাজ করেছেন, ঠিকই আছে করেছে, কিন্তু এটাও তো ঘটনা, পুলিশ অফিসার খুন হয়েছে কলেজ ডিরেকশনে, কেস লেখার জন্য কমিশনার অফ পুলিশ, চিফ অফ দি ফোর্স তাকে রাতারাতি ট্রান্সফার করে দিয়েছেন। পার্কস্ট্রিটের গ্যাং রেপের ঘটনায় তৎকালীন আপনার জয়েন্ট সিভিক ক্রাইম রেসপেক্টেড ম্যাডাম দময়ন্তী সেন আইপিএস ওনাকে সরিয়ে দিয়েছেন, কিন্তু গুড গভর্নেন্স হলে কী হতো, আপনি দেখেছেন ঠিক আছে আপনার অধিকার আছে, 3 জন ছিলেন পুলিশ অফিসার আর একজন উনি ছিলেন, বলা উচিত ছিল আপনার কি ঘটেছে। আপনি বলছেন দেখুন দেশের সুরক্ষার দায়িত্ব কিন্তু যেরকম বিএসএফ এর সেরকম রাজ্যের দিক থেকে রাজ্যের পুলিশেরও। তবে এই যে জঙ্গি মডিউলের কথা বলা হচ্ছে, একটা কথা যে মগজ ধোলাইয়ের বিষয়, সেখানে কিন্তু কোনো ধর্ম দেখা হয় না, মানে সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না, তারা শুধু সন্ত্রাসবাদী। এই যে হামিম মন্ডলকে গ্রেপ্তার করেছে এসটিএফ, তারপর ঝাড়খণ্ড থেকে তার বান্ধবী অর্পিতা সরকারকেও গ্রেপ্তার করা হয়েছে। এই অর্পিতা সরকারের কাছে নাকি অ্যাসাইনমেন্ট আসতো হচ্ছে ওই শাহজাদ গোষ্ঠী এবং আইএসআই এর কাছ থেকে। তবে এই অর্পিতা সরকার আর হামিম মন্ডলের দেখা বা তাদের যোগাযোগটা কিভাবে হয়েছিল, এই প্রতিবেদনে রাখবো আপনাদের সামনে। টু হুইলারে সিদ্ধহস্ত, রিল বানানোয় পটু, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো এই তরুণী নাকি জড়িত জঙ্গি মডিউলের সঙ্গে। আগেই এসটিএফ এর জালে ধরা পড়েছে জঙ্গি, কয়েক ঘন্টার মধ্যে পাকড়াও হলো বান্ধবীও। ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করা হয়েছে জঙ্গি হামিম মন্ডলের বান্ধবী অর্পিতা সরকারকে। এসটিএফ এর দাবি বান্ধবীর সূত্রেই হদিশ মেলে হামিম মন্ডলের, তারপরেই গ্রেফতার করা হয়। সিনিয়র পলিটিশিয়ান আছেন হাওড়ার, ওনার ছেলেরকে হানি ট্র্যাপ করে এবং কিডন্যাপ করার একটা ছকের আছে, একটা প্ল্যানিং আছে। সাসপিশিয়াস অ্যাক্টিভিটি দেখলাম, সাহেবগঞ্জ থেকে একটা হ্যান্ডেল আছে, সে এর মধ্যে এঙ্গেজড আছে। তো সেই হ্যান্ডেল যে আছে তাকে আমরা ট্র্যাক করতে আরম্ভ করলাম। এই হ্যান্ডেলের অ্যাক্টিভিটির পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম কি তার অ্যাক্টিভিটি অনেক ক্লোজলি হচ্ছে। একটা ছেলে আছে, তার নাম আছে হামিম মন্ডল, সেই ছেলেটি হাওড়ার আর পিলখানা থাকতো আগে। আমরা দেখলাম ইদানিং ও বর্ধমানে শিফট হয়েছে। বৃহস্পতিবার সকাল 7:30 নাগাদ হামিমকে ধরতে বর্ধমানের রেনেসা টাউনশিপে পৌঁছে গিয়েছিল পুলিশ। তারপর জিম থেকে ধরা হয় তাকে। আর শুক্রবার রাতে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেফতার করা হলো তার বান্ধবী অর্পিতা সরকারকে। কিন্তু হামিমের সঙ্গে অর্পিতার যোগসূত্র কোথায়? হামিমের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ হয় অর্পিতার। সোশ্যাল মিডিয়া মারফত যোগাযোগ রাখত দুজন। জানা গেছে অর্পিতার আত্মীয়ের বাড়ি রয়েছে বর্ধমানে। হামিমের সঙ্গে বেশ কয়েকবার দেখাও করেছে সে। হামিম অর্পিতার সাথে লাস্ট অলমোস্ট 4 বছর ধরে ওর সঙ্গে ইন্টারাকশন আছে। আর মানে এটা ইনস্টাগ্রাম বেসড ইন্টারাকশন ছিল, তারপরে এরা দেখাও করতো, মানে একরকম অ্যাফেয়ারই বলা যায়। আর তার মধ্যেই আমরা দেখলাম কি লাস্ট কয়েক মাস ধরে হি ওয়াজ অলসো ইনফ্লুয়েন্স, মানে অর্পিতাকে ইনফ্লুয়েন্স করে কিছুটা এই গ্যাংয়ের অ্যাক্টিভিটিজ মধ্যেও ইনভলভ করার চেষ্টা করছিল। बारे में भी पुलिस बोला कि नहीं ये लड़की सही नहीं है, कि
क्यों आप इसके साथ दोस्ती रखते हैं। এসটিএফ সূত্রে দাবি, হামিমের সঙ্গে যেমন পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী ও সে দেশের গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল, তেমনি জঙ্গি শাহজাদা ভাট্টি ও আইএসআই এর থেকেও অ্যাসাইনমেন্ট আসতো অর্পিতার কাছে, যা রীতিমতো মারাত্মক। এসটিএফ সূত্রে দাবি, বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে হানি ট্র্যাপের মাধ্যমে প্ররোচনা এবং কখনো কখনো তাদেরকে অপহরণের দায়িত্ব দেওয়া হতো অর্পিতাকে। সমস্ত জিনিসটা একটা একটা সিরিয়ালে চলে, যে একজন উপরে বসে আছে, সে ইজ দ্য ব্রেন, তারপরে তার শাখা প্রশাখা হ্যান্ডলার আছে, নানা রকমের সিক্রেট ডেস্টিনেশনস আছে, যন্ত্রপাতি আছে, সমস্ত কিছু এদেরকে ট্রেন করা হয় এবং তার ফল হচ্ছে এই ধরা পড়লো, তার থেকে হয়তো কিছু লোক বেরোবে, কিন্তু ভেবো না যে দিস ইজ দ্য এন্ড অল। ঘরে ঘরে এরকম থাকতে পারে। এদিন বর্ধমান আদালতে অর্পিতাকে তোলা হলে তাকে 13 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ময়ূর ঠাকুর চক্রবর্তী, কমল কৃষ্ণ দে, সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। আমি এখান থেকে দেবাশিস দাসের কাছে আসবো, যে ব্রিগেডিয়ার দাস, একটা বিষয় যেটা এখান থেকে ধরা পড়ছে, যে এই যে মগজ ধোলাইয়ের বিষয়টা, সেটা মূলত করা হতো এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং তারপরে নাশকতামূলক কাজকর্ম করতে বাধ্য করা হতো। তো এই সোশ্যাল মিডিয়ার এই জায়গাটা, সেটা কিভাবে আটকানো সম্ভব হবে? দেখুন, আমাদের এখন চিন্তা ভাবনা করবার প্রয়োজন আছে। হালে আমরা কয়েকটি প্রতিবেশী দেশে এবং আমাদের নিজের দেশেও কিছু ব্যাপার দেখেছি, যেখানে সোশ্যাল মিডিয়া কিছু বিশেষ অ্যাপ ব্যবহার করে অনেক মানুষকে সুপার কনস্টিটিউশনাল কাজকর্ম করতে দেওয়া হচ্ছে কনস্টিটিউশনের বাইরে থেকে। যেমন অপোজিশন লিডাররা থাকেন, তারা কনস্টিটিউশনের মধ্যে থেকে ভোটে জিতে একটা ডেমোক্রেটিক সরকারের বিরুদ্ধে কাজ করেন। এখানে সেটা হচ্ছে না। তারা আকাশপথে আসছেন, আকাশপথে চলে যাচ্ছেন ডিজিটাল ওয়ার্ল্ডে, এবং তার জন্য দরকার একটু নতুন রাষ্ট্র ব্যবস্থা, নতুন আইন, নতুন কিছু সীমা, নতুন কিছু নিয়ন্ত্রণ। এবং আমি কখনোই বলছি না গণতন্ত্রকে খর্ব করে সেটা করা উচিত, বরঞ্চ গণতন্ত্রকে শক্তিশালী রেখে, গণতন্ত্রকে বজায় রেখে এবং নাগরিক একটা সচেতনতারও প্রয়োজন আছে। এবং তাছাড়া আমরা এই লড়াইয়ে হেরে যাব, আমাদের জিততে পারবো না। এবং এমন একটা সময় আসতে পারে যখন একটা হুজুগের দল হয়তো শাসন ব্যবস্থা নিয়ে নিতে পারে। আমি অপোজিশন লিডারদের কথা বলছি না, কারণ তারা যদি এদেরকে না থাকতে দেয় তাহলে ওদেরকেও থাকতে দেবে না, এবং তখন আমরা ডিপ স্টেটের শিকার হয়ে যাব, আমরা আইএসআই এর শিকার হয়ে যাব। এবং আমার বলতে কোনটা নেই যে আমার মনে হয় আমাদের দেশ এখন এই ব্যাপারে অন্যান্য কিছু শক্তিশালী দেশের থেকে পিছিয়ে আছে। আমরা শিকার হচ্ছি, আমরা রিয়্যাক্ট করছি, অত্যন্ত সুন্দরভাবে রিয়্যাক্ট করছি, কিন্তু সেই রিয়াকশনটা হবে না, আমাদের প্রোঅ্যাক্টিভ হতে হবে। এবং এই যে গণতন্ত্র, খোলামেলা গণতন্ত্র, যেখানে সবার অধিকার আছে যা ইচ্ছে তাই করবার, প্রধানমন্ত্রীকে নিয়ে, মুখ্যমন্ত্রীকে নিয়ে, ফর দ্যাট ম্যাটার অপোজিশন লিডারকে নিয়ে, আবার কোনো রকম তাদের দায়িত্ব থাকবে না, তাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকবে না, এটা হাস্যকর জায়গায় পৌঁছে যাচ্ছে। এবং এই গণতন্ত্রের ফাঁক ফোকর নিয়ে মানুষ সুযোগ নিচ্ছে, আমাদের শত্রু দেশরা সুযোগ নিচ্ছে, আমাদের দেশের লোকদের ব্যবহার করছে। তাদের এখন আর তাদের নিজের আর্মির দরকার নেই, তাদের আর এখন নিজের কিচ্ছু দরকার নেই, তারা আমাদের দেশের লোকদেরই ব্যবহার করছে, যারা রাস্তায় নামবে, যারা গভর্নমেন্ট ফেলে দেবে, যারা মানুষের ত্রাহি ত্রাহি মজ করে দেবে। একেবারে যে ব্যবহার করার কথা বললেন, এই হানি ট্র্যাপ হিসাবে ব্যবহার করে কিভাবে এক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল হানি ট্র্যাপ হিসাবে অর্পিতা সরকারকে। এবং হানি ট্র্যাপ এটা আজকে যে প্রথম সামনে এসেছে এমনটা নয়, বারে বারে পাকিস্তানের আইএসআই থেকে বিভিন্ন জঙ্গি সংগঠন হানি ট্র্যাপকে তাদের বেট হিসাবে ব্যবহার করেছে। মনে করিয়ে দেব অতীতের সেই একাধিক ইতিহাস। আমাদের কাছে একটা ইন্টেলিজেন্স ইনপুট এসেছিল কে আমাদের একজন সিনিয়র পলিটিশিয়ান আছেন হাওড়ার, ওনাকে এক্সটর্ট করার এবং ওনার ছেলেরকে হানি ট্র্যাপ করে এবং কিডন্যাপ করার একটা ছকের আছে, একটা প্ল্যানিং আছে, কোনো একটা অর্গানাইজেশন এর মধ্যে যুক্ত আছে। পাকিস্তানের কুখ্যাত গ্যাংস্টার শাহজাদ ভাট্টি গ্রুপের সক্রিয় সদস্য হামিম মণ্ডলকে বৃহস্পতিবার গ্রেফতার করেছিল পশ্চিমবঙ্গ এসটিএফ। এবার ঝাড়খণ্ড থেকে তার বান্ধবী অর্পিতা সরকারকেও গ্রেফতার করেছে পুলিশ। আর তারপরেই উঠে আসছে হানি ট্র্যাপের প্রসঙ্গ। এসটিএফের দাবি, হানি ট্র্যাপের জন্য বান্ধবী অর্পিতা সরকারকে ব্যবহার করতে চেয়েছিল ধৃত জঙ্গি হামিম মণ্ডল। সেজন্য বান্ধবীকে যুক্তও করেছিল শাহজাদ ভাট্টির জঙ্গি মডিউলে। হামিম অর্পিতার সাথে লাস্ট অলমোস্ট 4 বছর ধরে ওর সঙ্গে ইন্টারাকশন আছে। আর মানে এটা ইনস্টাগ্রাম বেসড ইন্টারাকশন ছিল, তারপরে এরা দেখাও করতো, মানে একরকম অফেয়ারই বলা যায়। আর তার মধ্যেই আমরা দেখলাম কি লাস্ট কয়েক মাস ধরে হি ওয়াজ অলসো ইনফ্লুয়েন্স, মানে অর্পিতাকে ইনফ্লুয়েন্স করে
কিছুটা এই গ্যাংয়ের অ্যাক্টিভিটিস মধ্যেও ইনভলভ করার চেষ্টা চলছিল। পাক গুপ্তচর সংস্থা আইএসআই বা পাকিস্তানের বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে বারবার হানি ট্র্যাপের অভিযোগ উঠেছে। গত বছরই ইউটিউবারের আড়ালে পাক চরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে। তাকে হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার করার চেষ্টা হয়েছিল বলেও অভিযোগ ওঠে। ডিসেম্বর 2013 পাক গুপ্তচর সংস্থা আইএসআইকে তথ্য পাচারের অভিযোগে ব্যারাকপুর থেকে প্রাক্তন সেনাকর্মী মদন মোহন পালকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দারা। ডিসেম্বর 2015 আইএসআই চর সন্দেহে দিল্লি পুলিশের হাতে গ্রেফতার হয় রঞ্জিত নামে বায়ুসেনার হেড কনস্টেবল। মহিলাদের টোপ দিয়ে তার কাছ থেকে ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে পাক গুপ্তচর সংস্থার বিরুদ্ধে। ফেব্রুয়ারি 2016 পাক গুপ্তচর সংস্থার আধিকারিককে সামরিক তথ্য পাচারের অভিযোগে রাজস্থানের বার্মের থেকে গ্রেফতার হন ডাক বিভাগের 3 কর্মী। 2018 সালে হানি ট্র্যাপে পড়ে বেশ কিছু নিরাপত্তা সংক্রান্ত তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার করা হয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন অরুণ মারওয়াকে। হানি ট্র্যাপ জিনিসটা ইজ এ ভেরি ওল্ড কনসেপ্ট এবং অনেক জায়গায় দেখা গেছে ডিফেন্স অফিসার্স, পুলিশ অফিসার্স এরা কিন্তু হানি ট্র্যাপের মধ্যে পড়েছেন। তো এই জিনিসটা খুব সচেতন থাকা দরকার যে ন্যাশনাল সিকিউরিটি কম্প্রোমাইজ করা যাবে না, এটা কিন্তু খুব পরিষ্কারভাবে সবার জানা দরকার। এবং আমাদের যে অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট যেটা আমরা সাইন করে থাকি ওয়াইল ইন সার্ভিস, সেটা আমার মনে হয় আফটার রিটায়ারমেন্ট অলসো ইট শুড বি ভ্যালিড। এবার পশ্চিমবঙ্গে ধৃত শাহজাদ ভাট্টি গ্রুপের সক্রিয় জঙ্গি হামিম মণ্ডল এবং তার বান্ধবী অর্পিতা সরকারের গ্রেফতারের পরেও উঠে এলো হানি ট্র্যাপের প্রসঙ্গ। ময়ূর ঠাকুর চক্রবর্তী, ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, জঙ্গি বলতে যে ছবিটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে তার থেকে কিন্তু আজকের ছবিটা সম্পূর্ণ আলাদা। যে দুজনকে গ্রেফতার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় সড়গড়, কেতাদুরস্ত, স্টাইলিশ এবং ফ্যাশনেবল বলতে যা বোঝায় এরা দুজন কিন্তু সেই রকম। কিন্তু গদাধরবাবু যেটা বদলায়নি সেটা হচ্ছে হানি ট্র্যাপকে টোপ হিসাবে ব্যবহার করা। অতীতেও ছিল, বর্তমানেও আছে। এটা আজকের নয়, এটা আপনার যদি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার থেকে শুরু আসছে। এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার থেকে শুরু হানি ট্র্যাপ চলে আসছে। এখনও অনেকটা এখন এটা মেনলি ইউজ করে গোয়েন্দা সংস্থারা। গোয়েন্দা সংস্থা যদি যখন কোনোকে টার্গেট করে তাকে যেন উইন ওভার করতে না পারে তখন তাকে সেক্স প্রলোভন দিয়ে হানি ট্র্যাপ ইজ এটা সেক্স বম বলতে পারে। অর্থাৎ একটা সুন্দরী ভদ্রমহিলা ভালো কথাবার্তা বলবে, তাকে সেক্স দিয়ে তাকে অ্যালিওর করে নিয়ে আসা। এবং আপনি যে বললেন না যতগুলো কেস বললেন, আমি সব কেসগুলো জানি যে পাকিস্তান যে করছে, পাকিস্তান যারা করছে আরও ডেঞ্জারাস। তারা কিন্তু ফিল্ম ওয়ার্ল্ডের লোককে নিয়ে আসছে, তারা ফিল্ম ওয়ার্ল্ডের লোককে নিয়ে এসে এই হানি ট্র্যাপে বিয়ে করছে এবং এইটার খুব ডেঞ্জারাস ট্রেন্ড। এবং এখানে ম্যাক্সিমাম ইয়ে থাকে আর্মি অফিসার্স, ডিফেন্স এস্টাবলিশমেন্ট এবং পার্সনস অফ হাই পজিশনস, যারা যখন উইন ওভার করতে পারে না তখন হানি ট্র্যাপটা ইউজ করা হয়। এবং আমি যেটা বলতে যাচ্ছি এখন সেটা হচ্ছে এই যে এখন যে এই ক্রিমিনালাইজেশন, দে আর দ্য ক্রিমিনালস। অর্থাৎ যে ক্রিমিনাল গ্যাং, ভাট্টি ইজ এ ক্রিমিনাল, একটা গ্যাং চালাচ্ছে সে। এবং সেই গ্যাংটা এটা মোটামুটি ধরে নিতে পারেন আপনি, যেমন সুপারি কিলার বলি, একদম যে গ্যাংয়ের পিছনে একেবারে পাকিস্তানি মডিউল রয়েছে এটা একেবারে সামনে এসেছে। তদন্তকারীরা কি কি তথ্য সামনে আনে সেদিকে তো অবশ্যই নজর থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।